হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচারে সবাইকে স্বাগতম। একটু খাতা কলম নিয়ে বসো, আমরা লেকচারটা স্টার্ট করব। একটু দ্রুত খাতা কলম নিয়ে বসো। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, এবং আমরা আজকে খুব চমৎকার একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। ওকে, ফার্স্ট অফ অল তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসটা তোমাদের বিভিন্ন ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার দিয়ে দিবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। ফার্স্ট কাজটা কমপ্লিট করো, তারপর আমরা হচ্ছে আজকের লেকচারটা স্টার্ট করতেছি। ঠিক আছে, আমরা ক্লাসটা এখনই স্টার্ট করব। ওকে, আমরা আসতে যেহেতু 5-6 মিনিট দেরি হয়ে গিয়েছে, সেই জন্য কী করবে বলো, ফ্রেন্ডদেরকে একটু কমেন্টে মেনশন জানাও যেন তাড়াতাড়ি তারা লাইভে চলে আসতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট, তাই না? বলো ফ্রেন্ডদেরকে একটু তোমাদের কি করবে বলো, এই কমেন্ট বক্সে মেনশন জানাবে যেন তারা তাড়াতাড়ি লাইভ ক্লাসটাতে চলে আসতে পারে। ঠিক আছে, আর আমরা আজকে অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করব ফুল ফার্স্ট পেপারের উপরই। ওকে, চ্যাপ্টার 1 থেকে 10 আমরা কি করব যে হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের যে অঙ্কগুলো এমসিকিউতে, যে অঙ্কগুলো আমাদের কিসে আসছে বলো, বোর্ড পরীক্ষায় আসছে, সেই কোয়েশ্চেনগুলো আমরা হচ্ছে প্র্যাকটিস করব। ঠিক আছে, যে এমসিকিউগুলো অ্যান্ড হচ্ছে আমি একটা কোয়েশ্চেন তোমাকে দিব, আমি করে দিব। করে দেওয়ার পর তুমি যে কাজটা করবে সেই টাইপের একটা এমসিকিউ আবার এখানে শো করবে। শো করার পর তোমাকে কি করতে হবে বলো, তোমাকে হচ্ছে ওই কোয়েশ্চেন্সটা সলভ করতে হবে। ঠিক আছে, অ্যান্ড ইনস্ট্যান্ট তোমাকে আমি এখানে 4টা অপশনস দেওয়া থাকবে, সেই অপশনসগুলো অনুযায়ী তুমি অবশ্যই কমেন্টে বলতে হবে যে ভাই এটা হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, সেটা বলতে হবে। ঠিক আছে, অ্যান্ড যারা সর্বোচ্চ কারেক্ট অ্যান্সার দিতে পারবে, আমাদের টিম আছে এখানে, তারা কি করবে, তাদের জন্য হচ্ছে আমাদের একটা গিফট থাকবে। ঠিক আছে, অ্যান্ড সেই গিফটটা কি সেটা আমি লেকচারের শেষে অ্যানাউন্স করব। আচ্ছা, ওকে, আর অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন জানাও, 1 মিনিটের মধ্যে আমরা লাইভ ক্লাসটা স্টার্ট করতেছি। ফ্রেন্ডদেরকে মেনশন জানাও যেন তারা তাড়াতাড়ি আমাদের লাইভে জয়েন করতে পারে। ঠিক আছে কথাটা? আচ্ছা, ওকে, আমাদের আজকের ক্লাসটা খুবই চমৎকার একটা ক্লাস হবে, এইটুকু তোমরা শিওর থাকো। অ্যান্ড আমাকে একটু জানাও অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা। ওকে, আমাকে একটু জানাও অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কিনা। অডিও অ্যান্ড ভিডিও অ্যান্ড ঠিকঠাক আছে কিনা। অডিও অ্যান্ড ভিডিও ঠিকঠাক আছে কি না সেটা একটু জানাও। অ্যান্ড যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার দাও নাই, তারা অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, অবশ্যই ফার্স্টলি লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে দাও, আমরা যেন অনেকে মিলে আজকের ক্লাসটা করতে পারি। ঠিক আছে, যেন আমরা অনেকে মিলে আজকের ক্লাসটা একসাথে করতে পারি। আচ্ছা, ওকে, আমাদের আজকের লেকচারের এই স্লাইডগুলো কমপ্লিট করতে আমার অনেক সময় হচ্ছে এটার পিছনে খাটাখাটনি করা লাগছে। অ্যান্ড তোমরা 1 ঘন্টার একটা ক্লাস আমার থেকে গিফট পাচ্ছ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যান্ড আমি আশা করি আজকের লেকচারটা তোমাদের জন্য একটা বেস্ট একটা লেকচার হিসেবে আসবে। অ্যান্ড আমাদের এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের কিন্তু 3টা সেশনেরই প্রাইভেট ব্যাচে ক্লাস যাচ্ছে, নিউ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এবং যারা এবার ভার্সিটির জন্য পরীক্ষা দিবে, মানে বোর্ড পরীক্ষা দিবে HSC 20, তাদের জন্য কিন্তু ভার্সিটির ম্যাথ এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথের প্রাইভেট ব্যাচে ক্লাস যাচ্ছে। আচ্ছা, ওকে, আমরা এবার লেকচারটাতে স্টার্ট করি। আমাকে একটু সাথে কমেন্টে জানাও যে কে কোন রিজিয়ন থেকে ক্লাস করতেছো। দ্যাটস গুড, বাহ, মাশাল্লাহ, অনেকেই আমাদের লাইভে চলে আসছে, এটা দেখে ভালো লাগতেছে, খুবই ভালো। ওকে, আচ্ছা, আমি একটু লেকচারটা চেক করি, ভিডিওটা চেক করি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ভিডিওটা চেক করি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ওকে, অবশ্যই আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও যে কে কোন জায়গা থেকে বসে লাইভ ক্লাসটা দেখতেছো। ওকে, কে কোন জায়গা থেকে বসে লাইভ ক্লাসটা দেখতেছো সেটা একটু আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, বাহ, মাশাল্লাহ, সবাই শেয়ার দিচ্ছ। যারা এখনও শেয়ার দিতে পারো নাই অবশ্যই শেয়ার দিয়ে ফেলো। আচ্ছা, ঠিক আছে, ওকে, দেখি আমি একটু চেক করি। ওকে, হ্যাঁ, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, আমি এবার লেকচারটা স্টার্ট করতেছি। হ্যাঁ, মোটামুটি ম্যাক্সিমাম চলে আসছো। যাক, বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা দেখতেছো, খুবই ভালো, খুবই ভালো। এখানে আমরা লেকচারটাতে চলে আসি। দেখো, লেকচারটাতে চলে আসি। তো আমাদের আজকে এমসিকিউ লেকচারে
হচ্ছে চ্যাপ্টার 1 to 10 ম্যাথ ফার্স্ট পেপার, এটা হচ্ছে প্রথম অংশ। সেকেন্ডলি হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, যেটা আমাদের, আমি আবারও রিপিট করি, লেকচারের ফরম্যাটটা কি হবে, যে আমার এখানে কোয়েশ্চেন শো করবে, কোয়েশ্চেন শো করার পর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে আমি একটা কোয়েশ্চেন, একটা নিয়মের একটা কোয়েশ্চেন, প্রত্যেকটা অধ্যায় 1 থেকে 10 পর্যন্ত 10টা অধ্যায়েরই আমরা এখানে কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন। এটা উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কি যে তোমাদের এমসিকিউ ভীতি থেকে তোমাকে বের করে আনা, ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু যখন পরীক্ষা দিতে যাবা বা কলেজ পরীক্ষাগুলোতে অনেকগুলো অধ্যায়ের একত্রে এমসিকিউ পরীক্ষা তোমাকে দেওয়া লাগে, তাই না? তো এই কন্ডিশনে তুমি যদি এভাবে সবগুলো অধ্যায়ের এমসিকিউর প্রিপারেশন একসাথে প্র্যাকটিস করতে না পারো, তাহলে অ্যাজ ইউজুয়াল তোমার যে সমস্যা হয় যে বোর্ড পরীক্ষার হলে বা কলেজ পরীক্ষার হলে বসে ম্যাথের এমসিকিউর ক্ষেত্রে জাস্ট টাইমের মধ্যে সবগুলো দাগায় শেষ করতে পারো না, অথবা এটা মনে পড়ে না যে কোন কোয়েশ্চেনটা কোন শর্টকাট দিয়ে করব, অথবা কোন কোয়েশ্চেনটা কিভাবে করব। এই জিনিসগুলো কিন্তু জাস্ট টাইমের মধ্যে তোমার মনে আসে না। তো সেই জন্যে আমাদের এই লেকচার ফরম্যাটটা, যে আমরা প্রতিটা লেকচারেই যে কাজটা করব এখন, সেটা হচ্ছে অধ্যায় 1 থেকে 10 ফার্স্ট পেপারের ফার্স্টলি আমরা চুজ করলাম অধ্যায় 1 থেকে 10, প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড পরীক্ষায় যে কোয়েশ্চেন্সগুলো আসছে এই কোয়েশ্চেনগুলো তোমাকে টাইপ অনুযায়ী একটা শর্টকাট মেথড ফরম্যাট ফলো করে আমরা প্র্যাকটিস করাবো। এবং 1 থেকে 10 পর্যন্ত 10টা অধ্যায়ে যখন বিভিন্ন টাইপের কোয়েশ্চেন তুমি একত্রে প্র্যাকটিস করবে, তখন তোমার বেসিকটা অনেক স্ট্রং হয়ে যাবে, এইটুকু মোটামুটি শিওরলি বলা যায়। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু বোর্ড পরীক্ষায় তোমার সবগুলো অধ্যায়ের কোয়েশ্চেন একত্রে অ্যান্সার করা লাগবে, অথবা এবার যারা ভর্তি পরীক্ষা দিবা এবার, তাদের কিন্তু ভর্তি পরীক্ষায় ম্যাথ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একত্রে পরীক্ষা যাবে, তাই না? এবং একই সাথে অন্যান্য সাবজেক্টেরও পরীক্ষা একই দিনে একই সাথে দিতে হবে। তো এক্ষেত্রে তোমার যদি এরকম প্র্যাকটিস করা থাকে যে সবগুলো অধ্যায়ের ক্যালকুলেশন বা এমসিকিউগুলো একত্রে তুমি করার সুযোগ পাচ্ছ, এরকম অনেকগুলো ক্লাস তুমি করতে পারতেছো, এরকম যদি করার সুযোগ পাও, এটা কিন্তু তোমার জন্য অনেক কাজে আসবে। আচ্ছা, ওকে, তাহলে আমি এবার লেকচারটা স্টার্ট করি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এই যে, এটা আমাদের ঢাকা বোর্ড 2019 সালে, গত বছরের কোয়েশ্চেন ঢাকা বোর্ডের, যে এ ইকুয়াল টু এত হলে নিচের কোনটির মান এ ইনভার্স। ওকে, অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ইনভার্স ম্যাট্রিক্স তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার যে বেসিক ট্রিক্সটা ছিল, আমি সেটা তোমাকে একটু আগে লিখে দিই। এ ইকুয়াল টু যদি আমাদের এ বি সি ডি এরকম হয়, এরকম ম্যাট্রিক্স থাকে, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে 1 বাই মডুলাস অফ এ, তারপর যে ট্রিক্সটা, সেই শর্টকাট ট্রিক্সটা দেখো, এ এবং ডি জায়গা চেঞ্জ করবে, এ এবং ডি জায়গা চেঞ্জ করবে, বি এবং সি আগের জায়গায় থাকবে, কিন্তু তাদের সামনের চিহ্নটা উল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওকে, তাহলে এবার লক্ষ্য করো এই কোয়েশ্চেন্সটা আমি তোমাদেরকে করে দিই, অ্যান্ড তারপরে কিন্তু তোমার জন্য একটা কোয়েশ্চেন্স থাকবে, সো রেডি থাকতে হবে তোমাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই কন্ডিশনে আমাদের এই জায়গার মডুলাস অফ এ, মানে নির্ণায়ক অফ এ, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক, সেটা হবে কি, এই যে মুখ্য কর্ণ -6 মাইনাস গণকর্ণ, তাই না? গণকর্ণ যদি করি আমাদের সেকেন্ডারি ডায়াগোনাল, সেক্ষেত্রে -5 হয়, আর এখানে মাইনাস মিশে +5 হয়ে যাচ্ছে, সমান থাকতেছে -1। ঠিক আছে, সমান থাকতেছে কত? -1। আচ্ছা, এই যে -1 থাকলো, এটা হচ্ছে নির্ণায়ক অফ এর ভ্যালু। তারপর সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে 1 বাই -1 অফ, এখানে কি হবে, 2 এবং -3 কি হবে, ইন্টারচেঞ্জ হবে, তাই না? -3 এখানে যাবে, 2 এখানে আসবে। তারপরে কি হবে বলো? তারপর হচ্ছে -1 এবং 5 এইটা আগের জায়গায় থাকবে, কিন্তু চিহ্ন উল্টে যাবে, -1 এর চিহ্নটা প্লাস হয়ে যাবে আর +5 এর চিহ্নটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তো এটা তো আমরা লিখলাম, লেখার পর এটার সামনে দেখো -1 আছে, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে সামনে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করা বলতে ম্যাট্রিক্সের সবগুলো উপাদানকে গুণ করা বোঝায়, তাই না? এটা হচ্ছে ম্যাট্রিক্সের বেসিক আমাদের বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে আমরা -1 দ্বারা সবগুলো উপাদানকে গুণ করব, তাহলে কি থাকবে, 3 5 -1 -2। ওকে, তাহলে বলো 3 5 -1 -2, আমাদের এই জায়গায় অপশন নম্বর সি, 3 5 -1 -2, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? তো আমি আশা করি 1 নম্বর কোয়েশ্চেন নিয়ে কারো কোনো
জটিলতা নাই, সবাই ট্রিক্সটা বুঝতে পারছো। 1 নম্বরে গ হচ্ছে কারেক্ট অ্যান্সার, সবাই বুঝতে পারছো। কেউ বুঝতে না পারলে আমাকে একটু কমেন্টে জানাও, তার কারণ হচ্ছে আমি এখনই সেকেন্ড কোয়েশ্চেনে যাব, অ্যান্ড সেই সেকেন্ড কোয়েশ্চেনটা তোমাকে করতে হবে। খাতা কলম নিয়ে অবশ্যই বসবে। সেকেন্ড কোয়েশ্চেনটাও এরকম ইনভার্স ম্যাট্রিক্সের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, অ্যান্ড যে কোয়েশ্চেনটা কোনো না কোনো বোর্ড পরীক্ষা আসছে, ঠিক আছে, রিসেন্ট বোর্ড পরীক্ষা আসছে, সেই কোয়েশ্চেনসে তোমাকে আবার দেওয়া হবে। সো আমাকে একটু কমেন্টে জানাও যে 1 নম্বর কোয়েশ্চেনের শর্টকাট ট্রিক্সটা বুঝতে পারছো কিনা। আমি আবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে এত, অ্যান্ড শর্টকাট ট্রিক্স যেটা ছিল এ ইকুয়াল টু যদি আমাদের এই শর্ত হয়, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে 1 নির্ণায়ক অফ এ, তারপর হচ্ছে এই শর্ত যেখানে এই মুখ্য কর্ণ প্রাইমারি ডায়াগোনাল এর এলিমেন্টসগুলা বা উপাদানগুলো কি হবে, ইন্টারচেঞ্জ হবে, আর সেকেন্ডারি ডায়াগোনাল বা গৌণকর্ণের উপাদানগুলো আগের জায়গায় থাকবে, শুধু চিহ্ন উল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো সেই হিসেবে আমাদের শর্ত ফুলফিল করে অপশন নম্বর গ আসলো ফার্স্টেরটার জন্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, কেউ কিছু বলতেছে না, তার মানে সবাই বুঝতে পারছো, দ্যাটস গুড। মোটামুটি আমরা 100 স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছি। যাই হোক, তো এবার কথা হচ্ছে আমরা পরের কোয়েশ্চেনে যাব, ঠিক আছে, পরের কোয়েশ্চেনে যাব। আশা করি অডিও ভিডিও ঠিকঠাক মতো তুমি দেখতে পাচ্ছ। ওকে, হ্যাঁ, এবার আমি এটা মুছে ফেলি, ঠিক আছে। 1 নম্বর কোয়েশ্চেনটা তো আমরা সবাই বুঝতে পারলাম। এবার তোমাদের জন্য 2 নম্বর কোয়েশ্চেনটা অপেক্ষা করতেছে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে 2 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কি। কুমিল্লা বোর্ড 2019 সালের কোয়েশ্চেন, একটু দ্রুত কমেন্ট জানাও, খাতা কলম নিয়ে দ্রুত কমেন্টে জানাও 2 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কি হবে। ওকে, আর যারা দ্রুত করে ফেলতে পারবে তারা লাইভটা শেয়ার দিয়ে ফেলবে, তাহলে কি হবে, তোমার যে ফ্রেন্ডরা এখনো লাইভটাতে অ্যাটেন্ড করতে পারে নাই তারা দ্রুত অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে তোমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, কুমিল্লা বোর্ড 2019। আমাকে একটু দ্রুত জানাও এ বি সি ডি 4টার মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার। একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও এ বি সি ডি 4টা কোয়েশ্চেনের মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমি একটু দেখি কার কমেন্ট সবার আগে আসতেছে সেটা একটু দেখতে চাচ্ছি। ওকে, কমেন্ট মোটামুটি আসা। হ্যাঁ, অ্যান্সারটা কি দিবা, 2,1, 2, মানে 2,a বা 2,2 বা বি বা 2,c অথবা 2,d, তাই না? এভাবে অপশনটা অ্যান্সারটা দিবা। ওকে, ওকে, আচ্ছা, বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হিসেবে দিচ্ছে অনেকেই, দ্যাটস গুড। বি নাম্বারটা অনেকেই কারেক্ট অ্যান্সার হিসেবে দিচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখিনি কোনটা কারেক্ট অ্যান্সার। ওকে, 2 বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, এক্স্যাক্টলি। যারা হচ্ছে 2 বি দিচ্ছিলা, সো 2 বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা আমরা সবাই বুঝে গেলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা পারলাম, বা অ্যান্ড এগুলো ক্যালকুলেটারে করা যায়, কিন্তু আমি যে নিয়মটা এখন বললাম এই নিয়ম দিয়ে তুমি যখন ক্যালকুলেশনস করবা, ক্যালকুলেটর থেকে ফাস্টার ক্যালকুলেশন তুমি করতে পারবে, দ্রুত ক্যালকুলেশন হয়ে যাবে। আর ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু ক্যালকুলেটর নাই, তো যেহেতু ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নাই, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখন থেকেই প্রিপারেশন পারফেক্টলি নিয়ে নিতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমাদের যাবতীয় ভর্তি পরীক্ষা, শুধু বুয়েট বাদে যাবতীয় ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন হচ্ছে এমসিকিউ নির্ভর, টোটালি এমসিকিউ বেসড কোয়েশ্চেন, এমসিকিউ আসে ভর্তি পরীক্ষাগুলোতে। তো সেক্ষেত্রে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন একটা পার্ট আছে, জগন্নাথে আছে, জাহাঙ্গীরনগরে আছে, কিন্তু এমসিকিউতে যদি পাস মার্ক বা না আসে সেক্ষেত্রে রিটার্নের খাতা দেখে না ওইসব ভার্সিটিগুলোতে। আচ্ছা, তো সেক্ষেত্রে আর বাকি সব ভার্সিটি মিলিয়ে ওভারঅল আমি এটা বলতে পারি যে শুধু বুয়েটে রিটার্ন পরীক্ষা হচ্ছে, আর বাকি সব ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রিপারেশন হচ্ছে এমসিকিউ নির্ভর। তো সেক্ষেত্রে তোমার চিন্তা করে দেখো, কলেজ লাইফে তুমি সবচেয়ে বেশি পরিমাণে রিটার্নের জন্য প্রিপারেশন নিচ্ছো এবং সবচেয়ে কম পরিমাণে প্র্যাকটিস করছো এমসিকিউ। নর্মালি বলা যায় এমসিকিউ তোমার প্র্যাকটিসই করা হয় না। তো সেক্ষেত্রে এবার তাহলে হিসাব করে দেখো যে তোমার ভর্তি পরীক্ষা দেওয়া লাগতেছে এমসিকিউর উপর, বোর্ড পরীক্ষা কিন্তু এমসিকিউ একটা বড় পোর্শন আছে, বাট তুমি এমসিকিউ প্র্যাকটিসই করতেছো না। তার মানে তুমি এমসিকিউর জন্য ভালো করবা কিভাবে, অথবা ভর্তি পরীক্ষা তুমি ভালো করবা কিভাবে, তাই না? এই জন্য কিন্তু তোমাকে বোর্ড পরীক্ষা শেষ করে আবার আমাদের কাছে আসা লাগে, বিভিন্ন ভর্তি কোচিংয়ে আসা লাগে, ওইখানে আমরাই ক্লাস নিই, সিনিয়র টিচাররা আছি, আমাদের থেকে এই জিনিসগুলো শেখা লাগে। তো সেক্ষেত্রে এখন থেকে যদি তোমরা একটু প্র্যাকটিসে রাখো, তাহলে এই যে অনলাইনে আমরা যে ফ্রিলি যে ক্লাসগুলো তোমাদের জন্য প্রোভাইড করতেছি, এইগুলোর কিন্তু একটা বেস্ট ফায়দা তোমরা উঠাই নিতে পারবা, বেস্ট একটা প্রিপারেশন তোমরা কভার করে ফেলতে পারবা। আচ্ছা, আমরা এবার থার্ড কোশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর কোয়েশ্চেনটাও আমাদের রাজশাহী বোর্ড 2019, গত বছরের বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন রাজশাহী বোর্ডের। তো এক্ষেত্রে আমাদের কি বলা আছে, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে
n, আর বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে বা মাত্রা ওকে n/m। তো সেই কন্ডিশনে এ এবং বি, এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত, ঠিক আছে। তো এই ক্ষেত্রে খুবই সহজ হিসেবে দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন তাদের এই দুইটা উপাদান সেম থাকে, তখন গুণ করা যাবে। এটা হচ্ছে গুণ করার শর্ত। আর গুণ করার পর নতুন যে ম্যাট্রিক্সটা আসবে তার মাত্রা হবে ঠিক এভাবে ক্যালকুলেশন। নতুন যে ম্যাট্রিক্সটা আসবে তার মাত্রা হবে, তার মাত্রা আমরা বের করতে পারবো ঠিক এভাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে p/m, ঠিক আছে। এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে p/m, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? তো এই নম্বর কিন্তু তোমরা সবাই বুঝে গেছো, পারতেছো। 3 নম্বর কোয়েশ্চেনের আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে p/m, রাজশাহী বোর্ড 19। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন। অ্যান্ড এই জায়গায় তুমি একটা জিনিস শিওর থাকো, সেটা হচ্ছে এমসিকিউ ক্লাসগুলা যদি তুমি আগে তোমার বেসিকে অনেক সমস্যা থাকে, তারপরেও তুমি এমসিকিউ ক্লাসগুলা বেস্ট ফরম্যাটে বুঝতে পারবে, কারণ ট্রিক্সগুলো একটু মনে রাখতে পারলে তোমার মোটামুটি কাভার করে ফেলতে পারবে, ঠিক আছে। আর যতগুলো ক্লাস এমসিকিউ সিরিজে আমি নিব, এমসিকিউ সিরিজের ফার্স্ট লেকচার হচ্ছে এইটা। আর তোমাদের যদি পর্যাপ্ত রেসপন্স পাওয়া যায়, তোমরা যদি সবগুলো গ্রুপে শেয়ার করতে পারো, সেক্ষেত্রে পর্যাপ্ত রেসপন্স পেলে আমি এটা কন্টিনিউ করব, এটা হচ্ছে ফ্যাক্ট। তো এই জায়গায় বড় সুবিধা পয়েন্ট হচ্ছে তোমার বেসিকে সমস্যা থাকুক বা না থাকুক, লেকচারগুলো তুমি 100% বুঝতে পারবে। এই ফরম্যাটে তোমাদেরকে লেকচারগুলো নেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো তাইলে এবার লক্ষ্য করো, আমরা এখানে এ বি ম্যাট্রিক্সের ক্রম পেয়ে গেলাম, রাজশাহী বোর্ড 2019 কোয়েশ্চেন। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। এবার আমরা তোমাদের জন্য ওকে ডু ইট ইউরসেলফ কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 19 এবং রাজশাহী বোর্ড 19, দুইটা বোর্ডে হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 17, দুইটা বোর্ডে এই কোয়েশ্চেনটা আসছে, চট্টগ্রাম বোর্ড 19 এবং রাজশাহী বোর্ড 17। আমাকে একটা অ্যান্সারটা বলো, 4, কত হবে কারেক্ট অ্যান্সার? কোয়েশ্চেন নম্বর 4-এর কোনটা কারেক্ট অ্যান্সার সেটা একটু আমাকে কমেন্টে বলো। ওকে, আমি দ্রুত কমেন্টটা চেক করি। আমাদের লেকচারটা বেশি মানে লেন্দি হবে না, তবে সবগুলো অধ্যায়েরই ইনশাল্লাহ আমরা একই ফরম্যাটে কোয়েশ্চেন্স অনেকগুলো সলভ করতে পারবো। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, তারপর হচ্ছে এটা অ্যান্সার কি দিবে বলো? 4,a, 4,b, 4,c, 4,d। না হলে কিন্তু এটা বোঝা যাবে না যে তুমি কোনটার অ্যান্সার দিচ্ছ, তাই না? আচ্ছা, ওকে, তো মোটামুটি সবাই ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার দিচ্ছে। আমরা একটু দেখে নিই ডি নাম্বারটার কারেক্ট অ্যান্সার কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি, অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? 4,4, বাকি সবগুলো রেড কালার, ডি হচ্ছে গ্রিন কালার, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 4টা কোয়েশ্চেন কভার করে ফেলতে পারছি, দ্যাটস গুড। এবার আমরা 5 নম্বর কোয়েশ্চেনে যাব। ওকে, 5 নম্বর কোয়েশ্চেনে আসতেছি। 5 নম্বর কোয়েশ্চেনের কনসেপ্টটা একটু লক্ষ্য করো। আচ্ছা, সেটা হচ্ছে এই যে a এত ভেক্টরটি দ্বারা জেড অক্ষের সাথে উৎপন্ন কোণের পরিমাপ কত। তো এটার শর্টকাট যেটা, খুবই সহজ শর্টকাট, একেবারে ঝামেলা নাই। থিটা জেড হবে কজ ইনভার্স, ওকে, কজ ইনভার্স, নিচে হবে এই ভেক্টরের মান। এই ভেক্টরের মানটা তোমাকে আগে বের করে নিতে হবে। ওকে, মান বের করে নিলে কত হয়? √i এর সহগের বর্গ প্লাস জে এর সহগের বর্গ প্লাস কে এর সহগের বর্গ, তাই না? ওকে, তো অ্যান্ড আমি তোমাদেরকে আরো শর্টকাট বলি, দেখো এই মান নিয়েও কোনো সমস্যা নাই। তার কারণ হচ্ছে সবগুলো অপশনে দেখো নিচের রাশিটা সেম আছে। তো নিচের রাশি যদি সেম থাকে, সেক্ষেত্রে এই যে আমাদের নিচে আসবে কি, এই যে আমাদের বেসিক যে সূত্রটা ছিল সেটা একটু আমি তোমাদেরকে বলে রাখি, a.b হচ্ছে ab cos θ, তাই না? তারপর হচ্ছে এখান থেকে লেখা যায় cos θ a.b ডিভাইড বাই হচ্ছে ab, এটা ছিল বেসিক, ঠিক আছে। এন্ড থিটা জেড বা থিটা cos ইনভার্স a.b ডিভাইড বাই ab, এটা হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন, যে ডট গুণনের বেসিক ক্যালকুলেশন। আচ্ছা, তো আমি তোমাকে আগে বেসিকটা একটু বলে দিই, যাতে তোমার প্রিপারেশনটা সহজ বা সুন্দর হয়ে যায় বা কমপ্লিট হয়ে যায়। cos ইনভার্স, যেহেতু তুমি থিটা জেড বের করবা, কেন? কারণ জেড অক্ষের সাথে তুমি অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছ, তো থিটা জেড বের করবা। তাহলে এই যে a ভেক্টরটা সমান হবে এটা, ওকে, 2i প্লাস 3j প্লাস 5k, ওকে, এটা হচ্ছে আমাদের এটা। আর বি ভেক্টরটা হবে জেড অক্ষের সাথে থাকা একক ভেক্টর। জেড অক্ষের সাথে থাকা একক ভেক্টর কে বলতো? কে, তাই না? কে একক ভেক্টর, ডট কে। আর এই ভেক্টরের ভ্যালু এখানে ক্যালকুলেশন করলে √38 আসবে। আর বি ভেক্টরের যে মানটা আসবে সেটা যেহেতু একক ভেক্টর, তাহলে তার মান হবে কত? 1, ওকে। আচ্ছা, তাহলে k.i 0, k.j 0, k.k হচ্ছে 1, ওকে। তাহলে
কজ ইনভার্স, উপরে হবে 5, নিচে হবে √38, ঠিক আছে? অর্থাৎ 5/√38 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ওকে, 5 আমাদের এখানে জেড অক্ষের সাথে, হ্যাঁ, তো জেড অক্ষের ক্ষেত্রে আমাদের 5/√38, অপশন নম্বর এ হবে কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর এ হবে কারেক্ট অ্যান্সার, IJK। ওকে, তো এই জায়গায় আমি তোমাদেরকে একটু বলে রাখি, কথাটা আবার রিপিট করে বলে রাখি, সেটা হচ্ছে যে শর্টকাটটা যেটা আমরা ফলো করব, খুবই সহজ শর্টকাট। কজ ইনভার্স যেহেতু তুমি জেড অক্ষের সাথে বের করবে, তাহলে জেড অক্ষের সহগ এখানে কত? 5। সে জেড অক্ষের সহগ উপরে যাবে, কজ ইনভার্স দিয়ে জেড অক্ষের সহগ উপরে যাবে, আর নিচে যাবে এই ভেক্টরের ভ্যালু। আর যেহেতু নিচে সবগুলো ভ্যালু সেম, তার মানে √38টা তোমাকে আর বের করা লাগতেছে না, তুমি চোখ বন্ধ করে কজ ইনভার্স, নিচে সবগুলো ভ্যালু সেম, উপরে হচ্ছে জেড অক্ষের জন্য বলছে, তাহলে জেড অক্ষেরটা হচ্ছে 5, চলে আসবে অ্যান্সার। যদি তোমাকে এখানে জেড অক্ষের জায়গায় এক্স অক্ষের কথা বলে, তো সেই কন্ডিশনে তাহলে বলো এই জায়গায় কি হবে অ্যান্সার, যে কজ ইনভার্স এক্স অক্ষের জন্য আই এর সহগ হচ্ছে 2 উপরে যাবে, আর নিচে হবে টোটালটার ভ্যালু, এটা হচ্ছে √38। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই অঙ্কের বেসিক, অ্যান্ড এটা ছিল মানে ডিটেলস অংশ। আর শর্টকাট দিয়ে করলে কি হবে, রিপিট করি, শর্টকাট দিয়ে করলে কি হবে, থিটা জেড অক্ষের জন্য ইকুয়াল টু হবে কজ ইনভার্স, জেড এর সহগ হচ্ছে কত, জেড অক্ষের জন্য সহগ হচ্ছে কে সহগ 5, আর নিচে হবে তাদের টোটাল ভ্যালু 38, ঠিক আছে? বা থিটা ওয়াই যদি বের করতে বলি, তাহলে এই কোশ্চেনে কজ ইনভার্স থিটা ওয়াই ও জে এর সহগ হচ্ছে কত বলতো, এখানে 3, আর নিচে হবে √38। আর যদি থিটা এক্স বের করতে বলি, তাহলে এখানে কজ ইনভার্স ডিরেক্টলি এক্স এর সহগ হচ্ছে 2, আই এর সহগ হচ্ছে 2/√38। এখন কিন্তু তোমার আর এটা নিয়ে সমস্যা একেবারে থাকবে না, আমি কিন্তু থিটা এক্স ওয়াই জেড তিনটা শর্তই বলে দিয়েছি, তাই না? তো বেসিকটা মনে রাখবা, আর ট্রিক্সটা দেখে ইনস্ট্যান্ট দেখাবা, এবং এই ট্রিক্সগুলো যদি তুমি প্র্যাকটিসে রাখতে পারো, ম্যাক্সিমাম 5 সেকেন্ড লাগবে এই কোয়েশ্চেন্সের অ্যান্সার ফাইন্ড আউট করতে, তাই না? কোয়েশ্চেন পড়ে অ্যান্সার দেখাতে খুব একটা সময় লাগবে না, এবং এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন, তাই না? আমার নিজের মতো করে কিন্তু কোয়েশ্চেন দেওয়া না, বোর্ড পরীক্ষায় 19 সালে কোয়েশ্চেন এটা আসছে, সেই হিসেবে তোমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি তাহলে নিয়ম এটা মুছে ফেলি, আমাকে কমেন্টে জানাও কেউ কোনো মানে সমস্যা ফেস করতেছো কিনা, সেটা একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, এমসিকিউর উপর আমরা সিলেক্টেডলি সেকেন্ড পেপারের এমসিকিউ মানে ফার্স্ট পেপারের এমসিকিউর উপর ক্লাসগুলো পাবলিক গ্রুপে নিচ্ছি, এটা সবার জন্য ফ্রি থাকতেছে কিছু ক্লাস। আর সেকেন্ড পেপারের যে এমসিকিউ ক্লাস, সেগুলো কিন্তু অধ্যায়ের শেষে আমাদের সেকেন্ড ইয়ারের যে প্রাইভেট গ্রুপ, ওইখানে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? ওইটা কিন্তু পাবলিক গ্রুপে না। সেকেন্ড পেপারের যে অধ্যায়গুলো শেষ করে আমরা এখন সেকেন্ড পেপারের যতটুকু আমার মনে পড়ে যে ব্যাচ 2তে সেকেন্ড পেপারের সেকেন্ড ইয়ারের, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি করাচ্ছিলাম, তাই না? সো দ্বিপদী বিস্তৃতির এমসিকিউর যে ক্লাস, এটা কিন্তু আমরা প্রাইভেট গ্রুপেই নিব। ওকে, মানে আমাদের যে পেইড গ্রুপটা আছে সেকেন্ড ইয়ারের জন্য, যে কয়টা গ্রুপ আছে ওইখানে নেওয়া হবে, ওগুলো কিন্তু আমরা পাবলিক গ্রুপের জন্য না। সো যারা ওই ক্লাসগুলো করতে চাচ্ছ, নিজেদেরকে এগিয়ে রাখতে চাচ্ছ, অ্যাডভান্স করতে চাচ্ছ, তারা কি করবে, আমাদের ব্যাচে অ্যাডমিট হওয়ার জন্য যোগাযোগ করবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আমরা পরের কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন তোমাদের জন্য কোশ্চেন, সকল বোর্ড 2018-তে হচ্ছে এই কোশ্চেনটা আসছে, ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান কত, ঠিক আছে? একটু আমাকে দ্রুত কমেন্টে জানাও এটার অ্যান্সারটা কি হবে, আচ্ছা, হ্যাঁ, তো এই কোয়েশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার কি হবে সেটা একটু আমাকে দ্রুত কমেন্টে জানাও। 6,A 6,B 6,C 6,D কোনটা কারেক্ট অ্যান্সার হয় সেটা একটু কমেন্টে দ্রুত জানাও। আচ্ছা, ওকে, অ্যান্সার আসা শুরু হয়েছে। 6,A B C D 6,C হচ্ছে সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিচ্ছ, দ্যাটস গুড। 6,C হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা একটু দেখে নিই কোনটা কারেক্ট অ্যান্সার। হ্যাঁ,
ছয়ের অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 6 নম্বর কোয়েশ্চেনের অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তোমাদের মোটামুটি সবারই অ্যান্সার ঠিক আসতেছে। আই হোপ তোমরা কনফিডেন্ট হয়ে যাবে আস্তে আস্তে। এমসিকিউ নিয়ে যে ভয়টা আছে এই ভয় থেকে তোমরা বের হয়ে আসতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, তো 6 নম্বরটা মোটামুটি তোমরা শেষ করতে পারছো। এবার আমরা 7 নম্বর কোয়েশ্চেনে যাই। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7 নম্বর হচ্ছে যশোর বোর্ড 2019। তো এটা আরেকটা ভেক্টরের কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেন যেটা বলা আছে পি ভেক্টর সমান এত এবং কিউ ভেক্টর সমান এত, এই ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে এখানে এই যে আলফা দেওয়া আছে এই আলফা এর ভ্যালু কত। তো এখানে যে ট্রিক্সটা খুবই সহজ ট্রিক্স, খুবই চমৎকার ট্রিক্স, যে কাজটা তুমি এখানে কাজে লাগাবে সেটা হচ্ছে এখানে দেখো আই এর সহগ হচ্ছে √2, এখানে আই এর সহগ হচ্ছে 1, তারপর জে এর সহগ হচ্ছে আলফা, আর এখানে জে এর সহগ হচ্ছে √2। তো এখানে কথা যেটা ঘটনা যেটা সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, দুইটা ভেক্টর যদি পরস্পর কি হয় বলো, সমান্তরাল হয়, তো এই কন্ডিশনে তাদের আই এর সহগের অনুপাত, প্রথমটা হচ্ছে √2, ওকে, আই এর সহগের অনুপাত √2, আর এখানে আই এর সহগের মানে আই এর সহগ কত 1। তো আই এর সহগের অনুপাত হচ্ছে √2/1, আর জে এর সহগের অনুপাত সেটা হচ্ছে আলফা ডিভাইড বাই √2। এই অনুপাত দুইটা সমান হবে। যদি দুইটা ভেক্টর পরস্পর কি হয় বলো, যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের আই এর সহগের অনুপাত এবং জে এর সহগের অনুপাত কি হবে, 100% ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমাদের আলফা ইকুয়াল টু √2 ইন্টু √2 সমান হয়ে যায় 2, অর্থাৎ আমাদের এখানে অপশন নাম্বার সি আর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর ডি আলফার ভ্যালু হচ্ছে 2, এটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা আশা করি যশোর বোর্ড 2019-এর এই কোয়েশ্চেনটা তোমরা সবাই বুঝতে পারছো। শর্ত কি? শর্ত হচ্ছে সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে এই জিনিসটা বা এই কন্ডিশনটা ফুলফিল হবে। ওকে, তাহলে আমরা এই কোয়েশ্চেনটা শেষ করলাম। 7 নম্বর কোয়েশ্চেন আমি মুছে ফেলি। এবার আমরা 8 নম্বর কোয়েশ্চেনে যাব। ঠিক আছে, 8 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি। 8 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো এখানে যে পরস্পর লম্ব দেওয়া আছে। সো দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, আমি তোমাদেরকে একটু ডট গুণনটা দেখাইতে চাই। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাই না? তো থিটার মান যদি 90 ডিগ্রি হয়, কস 90-র মান কত হবে? 0 হবে, অর্থাৎ তাদের ডট গুণনের ভ্যালু কত হবে? 0 হবে। সো এবার এই দুইটা ডট গুণন করে ফেলো। আই ডট আই সমান 1 জানো, জে ডট জে সমান 1 জানো, কে ডট কে সমান 1 জানো। তাহলে এবার গুণ করো, 2 একে 2, 2 একে 2। আচ্ছা, তাহলে 2 একে 2, তারপর হচ্ছে a2 গুণ করলে জে ডট জে হচ্ছে 1, তাহলে প্লাস হচ্ছে এই যে ল্যামডা, আর তারপর হচ্ছে এই জায়গায় -4। এটার ভ্যালু কত হবে? যেহেতু থিটার ভ্যালু 90, লম্ব যেহেতু বলা আছে, এই লম্বের শর্তে আমাদের এখানে এটার ভ্যালু আসলে কত? 0। তাহলে এবার হিসাব করো যে ল্যামডা এখানে কত হয়? -2 ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 2, তাই না? তো এই যে 2, অর্থাৎ আমাদের লক্ষ্য করে দেখো আমাদের এখানে অপশন নম্বর সি আর ডি হচ্ছে এটারও কারেক্ট অ্যান্সার, তাই না? ল্যামডার ভ্যালু হচ্ছে 2, লম্বের শর্তে এই ক্ষেত্রে 2 কারেক্ট অ্যান্সার হিসেবে আসছে। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে আমি আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। লম্বর ক্ষেত্রে থিটার ভ্যালু 90 বসাইলে cos 90-র মান কত হয়? 0 হয়। তাহলে এই টোটালটার 0 ইন্টু এ বি সমান 0 হয়ে যাবে। আর ডট গুণনটা এখানে আমরা করলাম এ ডট বি, সেই কন্ডিশনে ক্যালকুলেশন করলে আমাদের ল্যামডার ভ্যালু চাইছে, সেই ল্যামডার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাকে বলা হয় কি? ল্যামডা। আচ্ছা, তো তারপর আমরা এবার পরের কোয়েশ্চেনটা তোমাদের জন্য দিচ্ছি। ওকে, আমি এটা মুছে ফেলি। আমাকে একটু বলো, কেউ যদি না বুঝতে পারো আমাকে একটু বলো। না বুঝার আসলে কোনো কাজ নাই, মানে হওয়ার কথা না, সবাই বুঝতে পারার কথা। এবার আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। ঠিক আছে, এটা আমি একটু মুছে ফেললাম। ওকে, 8 নম্বরের পর 9 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের জন্য ডু ইট ইউরসেলফ কোয়েশ্চেন। একটু আমাকে অ্যান্সারটা জানাও। এটা ঢাকা বোর্ড 2019 সালের কোয়েশ্চেন, তাই না? গত বছরের ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। একটু আমাকে জানাও, এ ইকুয়াল টু এত এবং বি ইকুয়াল টু এত হলে ভেক্টরদ্বয় পরস্পর যদি লম্ব হয় তাহলে ল্যামডা এর মান নিচের কোনটি? ঠিক আছে, তো 4টা অপশনস দেওয়া আছে। দ্রুত এই নিয়মে করে ফেলো, দ্রুত করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাও। আর যারা করে ফেলছো তারা হচ্ছে ওকে, এটা কিন্তু আমাদের সেকেন্ড ইয়ার যারা এবার বোর্ড পরীক্ষা দিবে এবং যারা এবার সেকেন্ড ইয়ারে উঠছে তাদের জন্য এই ক্লাসটা রাখা, তাই না? নিউ ফার্স্ট ইয়ারদের জন্য কিন্তু না, যারা এবার সেকেন্ড ইয়ারে উঠছে এবং হচ্ছে আমাদের যারা এবার বোর্ড পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাস।
ওকে, 9 এর ক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার হবে দ্রুত একটু কমেন্টে বলো। হ্যাঁ, মোটামুটি কমেন্ট আসা শুরু হয়ে গেছে, খুবই ভালো। মোটামুটি কমেন্ট আসা শুরু হয়ে গিয়েছে, খুবই ভালো। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, আমি একটু দেখি। আচ্ছা, 9 এর ক্ষেত্রে ডি দিচ্ছে সবাই কারেক্ট অ্যান্সার। আমি একটু দেখতে চাই কোনটা সঠিক উত্তর। ওকে, কোনটা সঠিক উত্তর দেখতে চাই। 9 এর ক্ষেত্রে কোনটা সঠিক উত্তর? এক্স্যাক্টলি ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? তো 9-এর 4 নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা 4 নম্বরটা, ওকে। আচ্ছা, লেকচার শিট যেটা, এটা হচ্ছে আপলোড দিতেও পারি, নাও দিতে পারি, এটা দিয়ে তো সমস্যার কিছু নাই, তাই না? তুমি এটা দেখে নিতে পারতেছো, আমাদের লাইভ ক্লাসটা সেভ থাকবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। ওকে, তো 9 নম্বরটা আমরা এটা শেষ করলাম, ঠিক আছে না? এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, ওকে, 10 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। এটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালের কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, ওকে, আজকে আমি আরেকটা গিফট অ্যানাউন্স করি। সেটা হচ্ছে এই লেকচার শিটটা হচ্ছে দেওয়া হবে। ওকে, তো যাদের দেওয়া হবে, ফার্স্ট অফ অল যাদের অ্যান্সারগুলো সবচেয়ে বেশি পরিমাণে কারেক্ট আসছে, ঠিক আছে, তাদের হচ্ছে এই লেকচার শিটের পিডিএফ কপি তাদের ইনবক্সে দেওয়া হবে। সেটার জন্য কি করতে হবে? অনুক্রম ম্যাথ একাডেমির ফেসবুক পেজে গিয়ে তোমাকে মেসেজ করতে হবে যে আমাদের হচ্ছে আজকের লেকচার শিটের পিডিএফ ফাইলটা একটু দেওয়ার জন্য, ঠিক আছে? তো তখন হচ্ছে তুমি পেয়ে যাবে। যারা কারেক্ট অ্যান্সার বেশি দিয়েছো সেটা ম্যাচ করে আমাদের যে টিম আছে তারা এই কাজগুলো করে নন স্টপ, তারা তোমাদেরকে এই সাপোর্টটা দিবে, প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যারা হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে রাখবে, ওকে, শেয়ার দিতে পারবে বিভিন্ন গ্রুপে, সেটা হচ্ছে আমাদের গ্রুপে জানাইতে পারলে পেজে, তারাও এটা পেয়ে যাবে। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা লাস্ট ক্লাসে অ্যানাউন্স, মানে লাস্ট পোস্টে অ্যানাউন্স ছিল, সেটা হচ্ছে গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ এবং রাজশাহী, এই 3টা ভার্সিটির ম্যাথের রিটেন পরীক্ষার যে কোশ্চেন এবং সলভ, এটা কিন্তু এখনো পাবলিশ হয় নাই, কোনো ভর্তি পরীক্ষার গাইডে এখন এটা আসে নাই, একেবারে লেটেস্ট। তো ওইটা হচ্ছে আমার কাছে কালেকশানে এসেছে। তো সেটা তোমাদেরকে পিডিএফ ফাইল দেওয়া হবে, ইনবক্সে দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে? যারা হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে রাখতেছো, ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ, তাদের ইনবক্সে হচ্ছে আমাদের পেজ থেকে তাদের ইনবক্সে এটা পাঠানো হবে, ঠিক আছে? পেজে গিয়ে নক করতে হবে তোমাকে অবশ্যই, আর সাথে একটা স্ক্রিনশট দিয়ে দিবে যে তুমি যে শেয়ার দিছো, সেটা স্ক্রিনশট দিয়ে দিলে তোমাকে আমাদের টিমরা কি করবে? জাস্ট হচ্ছে একটা গিফট হিসেবে এই জিনিসটা দিবে, ঠিক আছে? জাস্ট আমাদের টার্গেট হচ্ছে যাতে তোমরা একটু উৎসাহ পাও বিভিন্ন কাজে। আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা কোয়েশ্চেন নম্বর 10-এ আসি, 10 নম্বরে আসি। 10 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, এটা খুব সহজ এবং চমৎকার কোয়েশ্চেন, ঝামেলার কিছু নাই। আর কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে বলছে, সেক্ষেত্রে x r cos থিটা এবং y r sin থিটা। আচ্ছা, স্থানাঙ্কের ডেফিনেশন আশা করি প্রত্যেকে জানো, কিন্তু সবাই ভুলভাবে ব্যাখ্যা দাও। তো স্থানাঙ্কের ডেফিনেশনটা আমি একটু বলে রাখি। এই যে স্থানাঙ্ক, ওকে, আমার মনে আছে আমি যখন নরডেমে পড়তাম সেই 2013 সালে, তখন প্রথম দিন আমাদের টিচার এসে আমাকে ধরছিল যে হচ্ছে স্থানাঙ্কের ডেফিনেশন কি। আমরা ম্যাক্সিমামই আমাদের ক্লাস সেকশনের ম্যাক্সিমামই মানে ডেফিনেশনটা বলতে পারে নাই, বুঝছো? তো অনেক বকাঝকা করছে। যাই হোক, এখন আমি তোমাদেরকে ডেফিনেশনটা বলে দিই যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝায় কোনো বিন্দু, প্রথম কথা হচ্ছে স্থানাঙ্কটা আসলে বিন্দুর জন্য হয়। প্রথমে হচ্ছে কি, স্থানাঙ্কটা অবশ্যই এটা বলা যাবে না x, y এর ভ্যালুকে স্থানাঙ্ক বলে, এরকম লেম ডেফিনেশন দেওয়া যাবে না, এখন তোমরা বড় হইছো, ওকে? আচ্ছা, তো সেক্ষেত্রে ডেফিনেশনটা কি, যে কোনো বিন্দুর প্রথমত স্থানাঙ্কটা কিসের জন্য হয়? বিন্দুর জন্য হয়। সো কোনো বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝায় বিন্দুটি x অক্ষ এবং y অক্ষ হতে লম্বালম্বিভাবে কত দূরত্বে অবস্থিত। তো ইটস মিনস, আমি একটু ব্যাখ্যা দিই। দেখো যে এই যে x, y, এইটা দেখো y অক্ষ হতে এইদিকে x একক দূরত্বে, তাই না? এই যে এই দূরত্ব x না, আর উপরের দিকে কি, এই দূরত্ব y, তাই না? তো y অক্ষ হতে এই বিন্দুটা x একক দূরত্বে এবং x অক্ষ হতে কত উপরে উঠছে? y একক দূরত্বে গেছে, এবং এই দূরত্বটা কিন্তু লম্বালম্বি গেছে, তাই না? দেখো লম্বালম্বি গেছে, ঠিক কিনা বলো? তুমি ধরো যে এই বরাবর x গেলা, এই বরাবর y গেলা, ওকে, তাহলে এখানে বললা এটা হচ্ছে x, y, তাহলে এটা কি স্থানাঙ্ক হবে? বলো, হবে না। তার মানে এখানে যাইতে হবে কি, লম্বালম্বি দূরত্ব যাইতে হবে। তো এটা কিন্তু আমাদের ডেফিনেশনের মধ্যে কি থাকতে হবে বলো?
ইনক্লুড থাকতে হবে, ডেফিনেশন বোঝার জন্য যেন আবার নতুন ডেফিনেশন প্রয়োজন না হয়। ডেফিনেশনের একটা ডেফিনেশন আছে যেটা আমাদের শিখেছিল, আমি বলি প্রায় সময়। তো সেক্ষেত্রে এবার এটাতে আসি যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝায় বিন্দুটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে লম্বালম্বিভাবে কত দূরত্বে অবস্থিত। এটা লিখে রাখবা বা মুখস্থ রাখবা, কারণ সামনে যখন তোমরা ভার্সিটিতে ভর্তি হবা তখন আবার তোমরাও টিউশনি করাবা, ব্যাচ পড়াবা, তখন তো কিন্তু স্টুডেন্টকে শিখাইতে হবে এগুলো, তাই না? তো যদি না শিখাইতে পারো বা কোশ্চেন করে আটকে যাও তাহলে কিন্তু দাম দিবে না, বিপদ আসছে, ঠিক আছে? এই জন্য ভালো করে পড়তে হবে। আচ্ছা ওকে, তাহলে আমি এটা একটু মুছে ফেলি। আচ্ছা, তো স্থানাঙ্কের ডেফিনেশন বললাম। তো এবার হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে দুই রকম স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার। যেখানে কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স কমা ওয়াই দ্বারা এবং পোলার স্থানাঙ্ককে আর কমা থিটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদের এক্স ইকুয়াল টু আর কস থিটা সূত্র হয় এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটার সূত্র হয়। ঢাকা যশোর বোর্ড 2019 সালে কোশ্চেন। তাহলে এবার বলো, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করবো। তাহলে আর এর মান হচ্ছে এখানে কত 5, তাই না? 5 cos 90 ডিগ্রি, cos 90 এর মান কত হয় 0 হয়, তাই না? সমান হচ্ছে 0। আর এই যে y ইকুয়াল টু আর এর মান হচ্ছে 5 sin 90, sin 90 মান কত হয় 1 হয়, তাই না? তার মানে এখানে আছে 5, তার মানে অ্যানসার হবে 0,5। অপশন নাম্বার 0,5 কোনটা হবে কারেক্ট অ্যান্সার দেখে বলো একটু। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে না? তো এই হচ্ছে আমাদের 10 নম্বর কোয়েশ্চেন নিয়ে কথা। আশা করি 10 নম্বর কোয়েশ্চেন বুঝে নিয়ে কারো কোনো সমস্যা নাই। তো তাহলে আমরা এবার তোমাদেরকে ডু ইট ইউরসেলফ কোয়েশ্চেন আর একটা দিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 11, ঠিক আছে? সিলেট বোর্ড 2019 সালের কোয়েশ্চেন। 1,150 ডিগ্রি এত এর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে সেটা তোমাকে কমেন্টে জানাইতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 11 একটু কমেন্টে জানাও। কোয়েশ্চেন নাম্বার 11 একটু কমেন্টে জানাও। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 11 একটু কমেন্টে অ্যান্সারটা জানাও। কোয়েশ্চেন নাম্বার 11 একটু কমেন্টে অ্যান্সারটা জানাও। ওকে, 11 অ্যান্সার আসা শুরু করছে, দ্যাটস গুড। আমাদের এখানে সানিম এনএইচ হচ্ছে খ দিয়েছ, জয়িতা অপশন বি বলেছ, ফাহিম মিতা, তারপর হৃদ্য, অর্পিতা, তনিমা সবাই বি বলতেছে, বন্যা মণ্ডল সহ, তাই না? আচ্ছা ওকে, আমি একটু দেখে নিই কোনটা কারেক্ট অ্যান্সার। 11 নম্বর কোয়েশ্চেনের অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, দ্যাটস গুড। তোমাদের সবারই অ্যান্সার কারেক্ট, ঠিক আছে না? সবারই অ্যান্সার কারেক্ট, খুবই ভালো। এবার তাহলে আমরা 11 পর্যন্ত তো কোয়েশ্চেন মোটামুটি পারলাম, তাই না? এবার আমরা হ্যাঁ, সবারই তো মোটামুটি অ্যান্সার ভালো আসতেছে। অ্যান্ড আই থিঙ্ক তোমরা হচ্ছে একটা কি পাচ্ছ বলো, একটা হচ্ছে কনফিডেন্স পাচ্ছ, তাই না? লেকচারের সাথে ইনশাল্লাহ যে তোমরা এমসিকিউর প্রতি অত বেশি উইক না, বা এখানে এমসিকিউ একটার পর একটা যেহেতু আমি করতে দিচ্ছি করাচ্ছি, সেক্ষেত্রে শিখতে পারতেছো, এটা বলা যায়, তাই না? আমরা এবার 11-র পর কোয়েশ্চেন নাম্বার 12-তে যাব, ঠিক আছে? 12 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, এত সরলরেখার ঢাল কত? ঢাকা বোর্ড 2017 কোয়েশ্চেন। তো এটার যে ট্রিক্সটা আছে যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ থেকে সরলরেখার ঢাল সেটা m ইকুয়াল টু হবে, ঢাল m ইকুয়াল টু হবে মাইনাস অফ x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, ঠিক আছে? মাইনাস অফ x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। আচ্ছা, তো সেই কন্ডিশনে এখানে ঢালের পরিমাণ হবে মাইনাস অফ x এর সহগ কত 3, y এর সহগ হচ্ছে -5, তার মানে অ্যান্সার আসবে কত 3/5। অর্থাৎ আমাদের এখানে অপশন নম্বর ডি হচ্ছে 3/5, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি এটার সাথে এক্সট্রা আরেকটু জিনিস আমি তোমাদেরকে পড়ায় রাখি, কারণ ভালো কলেজগুলোতে যে ভালো ভালো কলেজগুলো আছে সেখানে এই কোশ্চেনটাই দেয়, আরেকটু কঠিন করে দেয়। তো সেটার প্যাটার্নটা কি হবে সেটা একটু বলি। দেখো এখানে আমাদের কি বলে এটাকে, হ্যাঁ লক্ষ্য করে বলো, এই জায়গায় কি করতে বলে যে সরলরেখার ঢালের জায়গায় তোমাকে বের করতে বলে যে সরলরেখাটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, সেই উৎপন্ন কোণের পরিমাণটা বের করতে বলে। আচ্ছা, তো যদি উৎপন্ন কোণের পরিমাণ বের করতে বলে তাহলে m ইকুয়াল টু, তুমি জানো ঢাল m ইকুয়াল টু হচ্ছে টেন থিটা, তাহলে টেন থিটা ইকুয়াল টু কিন্তু আসতেছে 3/5, তাই না? টেন থিটা ইকুয়াল টু আসতেছে 3/5 প্লাসের মান, ঠিক কিনা বলো? ধনাত্মক ভ্যালু 3/5 আসতেছে। আচ্ছা, সো টেন থিটা ইকুয়াল টু যদি 3/5 আসে তাহলে থিটা ইকুয়াল টু লিখতে পারতেছো
tan−3/5 এবং ক্যালকুলেশন করলে এখানে অ্যান্সারটা চলে আসবে। এবং এই জায়গায় আরেকটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে এই জায়গায় তুমি একটু হিসাব করে দেখবা যে এই অ্যাঙ্গেলটা, ওকে, এই অ্যাঙ্গেলটা মানে এই ফিগারটা যখন ড্র করবা সেটা কি এরকম ফিগার আসে নাকি এরকম ফিগার আসে, এর একটু ড্র করে ট্রাই করবা যে হচ্ছে থিটার ভ্যালু শুধু থিটা হয় নাকি হচ্ছে 180 মাইনাস থিটা হয়। এটা একটু ট্রাই করবা, যারা সেকেন্ড ইয়ারে আছো বা বোর্ড পরীক্ষা দিবা তারা এই জিনিসটা ট্রাই করে দেখবা যে এখানে আসলে ভিতরে কোনো প্রকার চেঞ্জ আসবে কিনা, ঠিক আছে। তো এই জায়গায় কিন্তু একটা ব্যাপার আছে, বুঝতে পারতেছি কথাটা, এই জায়গায় একটা ব্যাপার আছে, সেটা কিন্তু ফুলফিল করতে হবে। আচ্ছা, তো আমি বলে দিই, দেখো বেশি ঝামেলা না করে, সেটা হচ্ছে এই সমীকরণটাকে যদি আমি একটু মডিফাই করি তাহলে যেটা লেখা যায় 3x - 5y = -1 লেখা যায়, এবং এখান থেকে যেটা লেখা যায় x / -1/3 প্লাস y / 1/5 = 1, এটা কিন্তু লেখা যায়, তাই না? তো এই জায়গা থেকে তুমি যেটা বলতে পারতেছো সেটা হচ্ছে x এর মান -1/3 আর y এর মান ধরো যে 1/5। ওকে, তো সেক্ষেত্রে ধরো এটা হচ্ছে সেই সরলরেখা, এবং এই সরলরেখা x অক্ষের সাথে যে থিটা কোণটা উৎপন্ন করে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ যেহেতু হবে তাহলে ডিরেক্টলি tan−3/5 এটা যদি আমি ক্যালকুলেশন করি, ঠিক আছে, tan−3/5 ক্যালকুলেশন করি তাহলে এখানে অ্যান্সার আসে 30.96 ডিগ্রি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা আসবে থিটা, সেটার মান হচ্ছে 30.96 ডিগ্রি। এটা বুঝতে পারতেছো আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে কথাটা। তো এই হচ্ছে এই কোশ্চেন নিয়ে কথা। এখানে কিন্তু ব্যাপার আছে, ব্যাপারটা কি সেটা হচ্ছে যে এই উৎপন্ন কোণের মান মানে ওই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, এটা কিন্তু কলেজগুলোতে একটু ক্রিটিক্যাল কোশ্চেন করলে দিয়ে দেয়। আমরা কিন্তু যখন আমি পরীক্ষা নিই তখন কিন্তু আমিও নিজেগুলো দিয়ে দিই, তো এই জন্য এটা কিন্তু শিখে রাখতে হবে। আচ্ছা, এটা জাস্ট এই কোশ্চেনের সাথে এক্সট্রা একটা অংশ তোমাকে দেখালাম। আচ্ছা, ওকে। আর 180 প্লাস থিটা কখন হবে সেটা একটু তোমাকে বলে রাখি। দেখো 180 প্লাস থিটা কখন হবে, সেটা হচ্ছে সেম সমীকরণ যদি তোমাকে এটা দেয় 3x প্লাস 5y -1 = 0, এটা দিল তোমাকে। তো এই জিনিসটাকে তুমি কি লিখতে পারতেছো, দেখো 3x প্লাস 5y = 1, তার মানে x / 1/3 প্লাস y / 1/5 = 1, অর্থাৎ এক্ষেত্রে x এর ভ্যালু 1/3 আর y এর ভ্যালু 1/5 যদি তুমি যোগ করো সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা, ওকে, এই অ্যাঙ্গেলটা 180-র চেয়ে বড় হয়, তাই না? কি বলি, 90-র চেয়ে বড় হয়। তো সেক্ষেত্রে এই জায়গায় যখন তুমি tan θ = -x এর সহগ বাই y এর সহগ লিখলা, তারপরে θ = 180 মাইনাস tan−3/5 এটা লিখতে হবে। অর্থাৎ এই যে 180 ডিগ্রি যদি আমি ডিগ্রিতে হিসাব করি, রেডিয়ানে না করে, তাহলে এখানে আগেরটাতে ছিল 30.96 ডিগ্রি, তাহলে এখানে কত আসবে বলতো, 404, তাহলে এখানে কত হয়, 1 হয়, তাহলে হচ্ছে এখানে আমাদের 150, তাহলে হচ্ছে 149, ওকে, 0.04 ডিগ্রি হবে এইটার জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে কথাটা। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে এনশিওর করতে হবে বোর্ড পরীক্ষার হলে বা কলেজ পরীক্ষার হলে এমসিকিউ দেখে যে আসলে আমাদের এটা কি 180 থেকে বড় হয়েছে নাকি ছোট হয়েছে। এখানে কিন্তু -30.96 দেওয়া যাবে না, কারণ এখানে ঢালের ডেফিনেশন কি, যে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে, মানে থিটার মানটা কিন্তু ধনাত্মক দিকের সাথে হবে, ভুলেও কিন্তু নেগেটিভ দিকের রোটেশনে নেওয়া যাবে না। যদি নাও, ঠিক আছে, দাগাবা, অপশনে দেওয়া থাকবে, বোনাস হিসেবে পাবা -1, তাই না? মার্কস কিন্তু পাচ্ছ না, 0 পাবা। আচ্ছা, আর ভর্তি পরীক্ষা হলে -0.25 যাবে। ওকে, তো এই হচ্ছে কথা, এই জন্য এইগুলোতে ভুল করা যাবে না। আচ্ছা, তো আমি আশা করি এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নাই, এই টোটাল অংশটুকু আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আমি এবার তোমাদেরকে পরের অংশটা একটু কভার করতেছি। দেখো এটা মুছে ফেললাম। ওকে, সো পরের কোশ্চেনটা দিচ্ছি, কোশ্চেন নাম্বার 13, ঠিক আছে। যশোর বোর্ড 2017, এত রেখাটির ঢাল কত হবে একটু অপশনে জানাও। এত রেখাটির ঢাল কত হবে সেটা একটু আমাকে অপশনে জানাও। ওকে, 13 নম্বর কোশ্চেন, এত রেখাটির ঢাল কত হবে সেটা একটু আমাকে অপশনে জানাও। আমি একটু দেখি কার অ্যান্সারটা সবার আগে আসে। দিবা 13.B, 13.C, 13.D, এই হবে অ্যান্সারটা দিবা। ওকে, মোটামুটি অ্যান্সার আসা শুরু হয়েছে। তো এই জায়গায় আমি তোমাদেরকে হ্যাঁ, অ্যান্সার আসতে আসতে আমি তোমাদেরকে একটা স্টোরি বলি, এটা আসলে মানে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হিসেবে দাঁড়ায় তোমাদের কলেজ লাইফে। এটা হচ্ছে যারা
যে পরীক্ষা দাও বা হচ্ছে দেখবা যে রেজাল্ট খারাপ করো বা হচ্ছে অনেক নিয়ে টেনশন আসে, ফ্রাস্ট্রেশন আসে। সো তখন একটা বড় অংশ যেটা চিন্তা করে যে যে ফার্স্ট হয় তার সাথে কম্পেয়ার করে, যখন দেখে পরীক্ষা দিছে হাইয়েস্ট মানে 100 মার্কের পরীক্ষা, ধরো যে হাইয়েস্ট উঠছে, বা ধরো যে 70 মার্কের পরীক্ষা হাইয়েস্ট উঠছে 60+, আর সে পাইছে 30+, ঠিক আছে, মানে 50% নাম্বারও সে পায় না, অথবা শতকরা ধরো যে হাইয়েস্ট উঠলো 90% মার্ক আর সে পাইছে 40% মার্ক, অ্যান্ড সে কিন্তু পড়াশোনা করছে, বা অনেক ক্ষেত্রে পড়াশোনা ইফেক্টিভলি হয় নাই। যাই হোক, তো সে খুব টেনশনে পড়ে যায় অ্যান্ড এটা বিশ্বাস করে যে হচ্ছে হয়তো তারা বেশি ট্যালেন্টেড, আমি বেশি ট্যালেন্টেড না। ওকে, এটা কিন্তু অনেকের মধ্যে প্রচলিত আছে, সবাই বলে যে ওরা মেধাবী স্টুডেন্ট, ওই জন্য ওরা ভালো করতেছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা অনেক ট্যালেন্টেড হয়, কিন্তু যারা পড়াশোনা কম করতে মানে রেজাল্ট খারাপ করতেছে, মার্কস কম পাচ্ছে, তারা ট্যালেন্টেড না, এটা কিন্তু বলে, তাই না? তো এই জায়গায় আমি তোমাদেরকে খুব সহজ একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো একটা ট্যাঙ্ক দেওয়ার পর আর চিনি দিলা, ওই ট্যাঙ্কের মধ্যে চিনি ছিল না, এক্সট্রা চিনি দিলা, চিনি দিয়ে তুমি এখানে চিনিটা দিলা, চিনিটা নিচে এসে জমা হইলো। চিনিটা কোথায় এসে জমা হইলো বলো? নিচে এসে জমা হইলো, এবং তুমি নাড়লা না, চিনিটা চামচ দিয়ে না নেড়ে তুমি টেস্ট করলা। সেক্ষেত্রে কি হবে? তোমার কাছে কি চিনির স্বাদটা আসবে বলো? চিনির স্বাদটা কিন্তু আসবে না। এখন কথা হচ্ছে, এটাই হচ্ছে সেম কথা, এই যে গ্লাসের পাত্র উইথ পানি, এটা হচ্ছে তুমি, আর সেই চিনিটা হচ্ছে তোমার ট্যালেন্ট, ঠিক আছে, তোমার মেধা। এখন কথা হচ্ছে, তুমি যদি ওই ট্যালেন্টটাকে পরিচর্যা করো, নাড়াচাড়া করো, সেক্ষেত্রে কি হবে বলো? সেক্ষেত্রে জিনিসটা টোটালটার মধ্যে ছড়ায় পড়বে, তখন গ্লাসের মধ্যে চিনিটার নিচে জমা হয়ে থাকবে না, সে প্রত্যেকটা পয়েন্টে চিনিটা পৌঁছায়া যাবে। এখন তুমি টেস্ট করো, দেখবা যে মোটামুটি মিষ্টি মিষ্টি লাগতেছে। তার মানে এটাই হচ্ছে মেইন ডিফারেন্স পয়েন্ট, যে সবারই কিন্তু আল্লাহ তাআলা মেধা সমান পরিমাণ দিয়ে দিচ্ছে। কথা হচ্ছে কেউ এটাকে নাড়ায় আর কেউ এটাকে নাড়ায় না। অনেকে আবার এটাও বিশ্বাস করে যে হচ্ছে আমার মধ্যে কোনো মেধাই নাই, কোনো ট্যালেন্টই নাই, তো সেই জন্য সারা জীবনে সে কি করে? অন্যের কাজ করে যায়, বা হচ্ছে এমন কিছু চিন্তাই করে না। তো ফ্যাক্ট ইজ অলওয়েজ বলি এটা, সেটা হচ্ছে কি, যে আসলে সবার মধ্যেই সমপরিমাণ মেধাই আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। কেউ মানে আমাদের চিন্তার উপর সবকিছু ডিপেন্ড করতেছে, কেউ হচ্ছে কি করতেছে, চামচ দিয়ে জিনিসটাকে নাড়াচ্ছে, নাড়ায় হচ্ছে মিশাই ফেলতেছে, এবং সবগুলো অংশে তার কি যাচ্ছে? মিষ্টি স্বাদ যাচ্ছে, সেই জন্য সে যে কাজই করতেছে সে কাজই সুন্দর হচ্ছে। আর কেউ হচ্ছে সে কাজটা করতেছে না, তার মেধাগুলো নিচে জমা হয়ে আছে, অ্যান্ড সেই জন্য সে নিজেকে মেধাবী না, ট্যালেন্টেড না, এইটা বলে দাবি করতেছে। কিন্তু আসলে আমরা প্রত্যেকেই মেধাবী। এখানে আরেকটা ব্যাপার আছে, দেখো, সেটা হচ্ছে এই যে চিনির গ্লাসটা আছে, এই চিনির গ্লাসটাকে তুমি ধরো যে নাড়াইয়া গোলাইলা, ঠিক আছে, গোলানোর পর এখন একটু টেস্ট করলা, মিষ্টি কিন্তু লাগবে, কিন্তু এই জিনিসটাকে তুমি রেখে দাও, 2-3 দিন রেখে দাও, বা এক সপ্তাহ রেখে দাও, দেখবা ওই চিনিটা কিন্তু আর এটার সাথে মিশ্রণ আকারে নাই। তোমরা প্রত্যেকে সায়েন্স স্টুডেন্ট, তোমরা জানো এগুলা, যে আস্তে আস্তে এই চিনিগুলা কি হবে? নিচে অধক্ষিপ্ত হবে, তাই না? যে তখন নিচে আস্তে আস্তে চিনি দ্রবণটা আবার আগের মতো জমা হওয়া শুরু করবে। অর্থাৎ যারা ট্যালেন্টেড বলে দাবি করতেছে, তারাও যদি প্র্যাকটিস না করে, তাহলে তাদের সিচুয়েশনও আগের মতো হয়ে যাবে, তাদের সেই মেধাটা নিচের তলানি আকারে জমা হবে, তারাও দেখবে যে পারতেছে না। লাইক ধরো যে আমি ম্যাথ করাচ্ছি, এই জিনিসগুলো যদি আমি 1 বছর প্র্যাকটিস না করি, আমি নিজেও ভুলে যাব। বুঝতে পারতেছি তোমাদের যে ক্লাসগুলো নিয়ে আমি প্রত্যেক দিন এই ক্লাসের লেকচারের আগে অনেক চিন্তা ভাবনা করি যে কিভাবে জিনিসটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করব, জিনিসগুলো আরও খুঁটিনাটি জিনিসগুলো অ্যানালাইসিস করে ক্লাসটা নিতে দাঁড়াই। আমার যখন নয়ারডেমে পড়তাম, আমার টিচাররা আমাকে এটা বলতো, ডিপার্টমেন্টাল হেড নয়ারডেমের আমার খুবই পছন্দের একজন পার্সন ছিল আমাদের জওহরলাল স্যার। উনি নিজে বলতো, ডিপার্টমেন্টাল হেড ছিল, 37 বছর ধরে বা অ্যারাউন্ড 40 বছর ধরে নয়ারডেমে টিচিং লাইনে ছিল, এখন রিটায়ার্ড করছে। উনি ক্লাস শেষে বলতো যে তোদেরকে যে আমি ক্লাস নিচ্ছি, কালকে রাতে এই ক্লাসের জন্য আমি 2 ঘন্টা পড়াশোনা করছি, পড়াশোনা করে এসে তোদেরকে ক্লাস নিচ্ছি। তাই চিন্তা করো, আসলে জিনিসটা হচ্ছে এরকম যে প্র্যাকটিসের জিনিস পর্যাপ্ত প্র্যাকটিসে রাখতে হবে, আর প্র্যাকটিসে রাখতে পারলে জিনিসটা এরকম থাকবে, আর যদি না রাখতে পারো তাহলে আগের মতো চলে যাবে। আর যারা মনে করতেছো তারা মেধাবী না, তারা এটা পারবা না, তারা এই জিনিসটা মনে করাই বাদ দিয়ে দাও। তুমি প্র্যাকটিস করো, কষ্ট হবে অবশ্যই, পড়াশোনা আসলে সহজ কাজ না, অনেক ডিফিকাল্ট এবং একটা কঠিন একটা কাজ, তো মজা করে শিখতে হবে। তার জন্য আমি চেষ্টা করি এখানে যতগুলো লেকচার নিই অনেক মজা করে প্রেজেন্ট করার, যতটুকু পারা যায়, তাই না? তো সেক্ষেত্রে পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার এই সিচুয়েশন থেকে এই সিচুয়েশনে আসবে, তখন তুমি ইজিলি সবগুলো জিনিসের প্রতি রেসপন্স করতে পারবে, এবং যদি সেটার প্র্যাকটিসটা ধরে রাখতে পারো অনেক দূর যেতে পারবে। আর যদি সেটা ছেড়ে দাও, তাহলে কি হবে? তোমার ওই মেধাগুলা, ট্যালেন্টগুলো আবার আগের মতো চলে আসবে, তোমার মাথা হয়ে যাবে খালি, তখন দেখতেছো কিছুই পারতেছি না।
বুঝতে পারছি? তো সেক্ষেত্রে কখনো এটা মনে করবা না যে হচ্ছে আমি ট্যালেন্টেড না, আমি মেধাবী না, ও বেশি মেধাবী, আমি কম মেধাবী, ও পারতেছে আমি পারতেছি না, আমার দ্বারা এটা সম্ভব না, এগুলো মনে করার দরকার নাই। চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, অবশ্যই পারবে। ঠিক আছে, বিশ্বাসটা রেখে চেষ্টা করো, আল্লাহ ভরসা। যারা পারছে তারা কিন্তু চেষ্টা করে করে পারতেছে। যে ফার্স্ট হচ্ছে সে দেখবে যে অনেক পড়াশোনা করে, এটা বলতে পারবে না যে আমি পড়াশোনা করি না। আল্লাহ তার মানে জন্মলগ্ন থেকে আমি এগুলো শিখে আসছি, পরীক্ষা হলে আসার পর আমি দেখি সব মনে পড়ে গেছে, কেমন কেমন মনে আসে আমিও জানি না, এই জন্য লিখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট হয়ে গেছে। এটা যদি কেউ বলে, আশা করি কেউ বলতেছে না, বলার তো সুযোগ নাই, তাই না? তো এই হইলো অবস্থা। তো সেই জন্য তুমি চেষ্টা করলে তুমিও পারবে, এইটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, তাহলে এখানে 13 নম্বরটার আমাদের কারেক্ট অ্যান্সার কি আসছে? অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার চলে আসলো। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 14। ঠিক আছে, আমাদের পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 14 নম্বর কোশ্চেনে, ওকে, 14 নম্বর কোশ্চেনে এই যে দেখো, একটু আগে যেটা বলছিলাম যে ওয়াই প্লাস এক্স সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, তাই না? তো ঢাল এম ইকুয়াল টু মাইনাস অফ এক্স এর সহগ হচ্ছে 1 আর ওয়াই এর সহগ হচ্ছে 1। তাহলে এম এর মান হচ্ছে টেন থিটা ইকুয়াল টু আসে -1। তো সেই কন্ডিশনে এটাকে লেখা যাবে টেন 135 ডিগ্রি। টেন 135 ডিগ্রির মান হচ্ছে কত? -1। তাও সেই হিসেবে থিটা ইকুয়াল টু লেখা যাচ্ছে 135 ডিগ্রি। আমাদের এই কোশ্চেনের অপশন নম্বর বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, থিটা। আর এখানে যেহেতু মাইনাস আসছে, তুমি কিন্তু আগের নিয়মে করতে পারো, যে এখানে আমি একটা লাইন যেটা স্কিপ করছি সেটা লিখতে পারো এইভাবে, যে থিটা ইকুয়াল টু, যেহেতু মাইনাস আসছে তাহলে 180 মাইনাস টেন ইনভার্স যে মডুলাস অফ -1, তাই না? কারণ এই মাইনাসের চিহ্নটা কিন্তু এখানে বিবেচনা করে আমি অ্যাঙ্গেলটা দিয়ে দিছি, এই জন্য এটা কি লাগবে? প্লাস লাগবে, তাই না? এই জন্য মডুলাস দিয়ে দিলাম। তাহলে 180 মাইনাস টেন ইনভার্স 1, টেন ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, সমান কত আসবে? 135 ডিগ্রি আসবে। অথবা তুমি যদি ডিরেক্টলি মুখস্থ রাখতে পারো যে টেন 135 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে তো তোমার একবারে চলে আসলো, তাই না? তো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা। 14 নম্বরটা আমরা শেষ করলাম। এবার আমরা পরের কোশ্চেনে যাব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15-তে যাব। আশা করি এই কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু খুব সহজ সহজ কোশ্চেন, তাই না? হ্যাঁ, খুব সহজ সহজ কোশ্চেন, কারো সমস্যা নাই। এবার আমরা পরের কোশ্চেন যাচ্ছি। 14 নম্বরটা মুছে ফেললাম, 14 নম্বরটা মুছে ফেললাম। কোশ্চেন নাম্বার 15। ওকে, কোশ্চেন নাম্বার 15 নাম্বার, কুমিল্লা বোর্ড 2019, এত বৃত্তটির কেন্দ্র কত? সো কেন্দ্র বের করার ক্ষেত্রে আমি তোমাদেরকে শিখেছিলাম, যারা সেকেন্ড ইয়ারে আছো বা বোর্ড পরীক্ষা দিবা, শিখেছিলাম কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কত রাখতে হবে? 1 রাখতে হবে, তাই না? এটা কিন্তু আমাদের 19 সালের কোয়েশ্চেন, বুঝতে পারতেছি। তো সেক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ যেহেতু 1 রাখতে হবে, তাহলে 3 দ্বারা এবার ভাগ করে দাও। ভাগ করে দিলে কি হয়? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে কিন্তু কি করছি আমরা? 3 দ্বারা ভাগ করে দিছি, ফুল ইকুয়েশন। তাহলে কি হয়? প্লাস 3x মাইনাস 4y প্লাস 3 6 18 ইকুয়াল টু 0, তাই না? তো এই লাইনটা আসলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0, এই লাইনটা আসলো। এবার কথা হচ্ছে আমাদের কেন্দ্র সি, এটা হবে কি? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, 3 কে -2 দ্বারা ভাগ করলে কত হয়? -3/2। আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, তাই না? শিখেছিলাম না এগুলো, মনে আছে আশা করি। তো -2 দ্বারা ভাগ করে কত আসবে? +2। সো এই জায়গায় আমাদের কারেক্ট অ্যান্সার যেটা যাবে, অপশন নাম্বার এই হচ্ছে কারেক্ট অ্যান্সার, -3/2, 2। দেখো, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন্দ্র ইংলিশ টার্ম হচ্ছে সেন্টার, প্রকাশ করতে পারি কি দ্বারা? সি দ্বারা। ঠিক আছে, তো এই জন্য সি দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, তো তাইলে এখানে অ্যান্সার আসলো কত? -3,2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের 15 নম্বর কোশ্চেন নিয়ে কথা। তাহলে তোমরা এবার কোশ্চেন নাম্বার 16 করবে, ডু ইট ইউর সেলফ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16 নম্বর কোশ্চেনটা সলভ করো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16 এই হচ্ছে কোশ্চেন, যশোর বোর্ড 2017 সালের কোশ্চেন। একটু আমাকে কমেন্টে জানাও 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি। ফার্স্ট অফ অল 3 দ্বারা ভাগ করবে। সেকেন্ডলি হচ্ছে কি? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ। আচ্ছা, ওকে। হ্যাঁ, আফসার আহমেদ বলতেছে যে তার মানে হচ্ছে যদি গরম পানি খাই তাহলে মাথা গরম হবে, দেন মাথা থেকে ম্যাথের সলভ করার
আরে বাবা রে, এরকম যদি টেকনিক হইতো, গরম পানি খেয়ে মেধা বেড়ে যাচ্ছে, তাহলে তো হচ্ছে গরম পানি বিক্রি করতে, বুঝছো, একদল থাকতো যারা গরম পানি বিক্রি করার বিজনেসে নেমে পড়ছে, তাই না? আচ্ছা, এটা হইতে পারতো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, সাউন্ড কি ঠিক আসতেছে? গরম পানি খাই। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে গরম পানির ফাংশনটা দেখো। গরম পানি হইলে চিনি নিজে নিজে হচ্ছে গুলে যায়। গরম পানির ফাংশন হচ্ছে তোমাদের প্যারেন্টসরা, বুঝছো? যে দেখো না, যে হচ্ছে সকালবেলা আমার ঠিক মনে আছে যে আমার ছোটবেলায়, যে যখন টুতে না থ্রিতে পড়তাম, তখন আরবি পড়ার জন্য মক্তবে পাঠাইতো। ঘুম থেকে তুই উঠতাম না। তো নিজের চেষ্টা কিন্তু তখন ছিল না, আইসা পিড়াইতো, ধৈরা পিড়াই হচ্ছে ইয়েতে নিত, মসজিদে নিত, এখানে হচ্ছে আমাদের কোরআন শরীফ শিখাইতো। And ওইখানে হুজুর, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি ডেয়ারিং হুজুর ছিল, বুঝছো? না পারলে এই মোটা মোটা বেদ দিয়ে দিতে পারি। মানে আমার জীবন দশায় আমি সবচেয়ে বেশি মাইর খেয়েছিলাম এই হুজুরের কাছ থেকে, বুঝছো? তো এখনো হচ্ছে, এখন অবশ্য হুজুরের গুলো ভালো হয়ে গেছে গভর্নমেন্টের নির্দেশে, এখন আর মারে না। তবে আমরা যে পরিমাণ মাইর খাইছি, তবে আমাদের দুঃখ লাগছিল, মানে মজা লাগছিল একটা জায়গায়, আমাদের থেকে যারা সিনিয়র ছিল তারা আমাদের থেকে বেশি মাইর খাইতো, বুঝছো? কারণ তারা ওই সময় টিচাররা বেশি মারতো, এরকম ট্রেন্ড ছিল। তো আমরা পরের জেনারেশনে আমরা মাইর কম খাইছি, তোমাদের তো তোমরা টিচারদের মাইর খাওয়াই নাই, তাই না? এরকম একটা ব্যাপার। আর তবে তোমরা প্যারেন্টসের মাইর খাও, তাই না? সো এখানে গরম পানি ফাংশন হচ্ছে, যে অনেকেই বলতেছে গরম পানি হইলে তাহলে কি হয়, মানে নিজে নিজে চিনিটা গোলায় যাবে। And এটা কিন্তু ঘটে, যে দেখো না, প্যারেন্টসরা যে আম্মা যে ধরে পিডায়, তাই না, যে হচ্ছে না পড়ার লাগে সলার মুঠে দিয়া, তো এটা হচ্ছে গরম পানির ফাংশন, ঠিক আছে? তো এটার জন্য অটোমেটিক একটা চেষ্টা আসে, কিচ্ছু করার নাই, পড়তেই হয়, এইগুলো ব্যাপার। বুঝতে পারতেছি। সো গরম পানির ব্যাপারটা এখানে এভাবে ওয়ার্কআউট করতেছে। আচ্ছা, যাই হোক। ওকে। যাক, তাহলে তোমরা গরম পানির ফাংশনটা বুঝতে পারছো। ওকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে ঋদ্ধ কমেন্ট করলা প্যারেন্টস ইকুয়াল টু গরম পানি, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কথা। তারা হচ্ছে গরম পানির ফাংশন হিসেবে কাজ করতেছে, তাই না? কিন্তু এলো ফ্যাক্ট। আচ্ছা, টিচার ইকুয়াল টু কি হবে বলো? যে আমার ক্ষেত্রে, যে আমি চেষ্টা করি যাতে তোমাদের নিজের থেকে যে এনার্জিটা আসে, পড়াশোনার প্রতি যে মোটিভটা কাজ করা দরকার, এটা যেন জাগ্রত হয়, ঠিক আছে? আমি তো পিড়িতে পারি না দুইটা গরম পানির মতো। আমি তোমাদেরকে পড়াশোনার প্রতি মোটিভেট করতে পারি, তোমাকে ইন্সপায়ার করতে পারি, সেটাই করার ট্রাই করি, যেন তুমি নিজে থেকে ফিল করতে পারো যে তোমার পড়াশোনাটা দরকার, অনেক দরকার। আচ্ছা, তাহলে 16 নম্বরের ক্ষেত্রে আমরা একটু কারেক্ট অ্যান্সারটা দেখি। 16 নম্বরের ক্ষেত্রে অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা 16.C দিচ্ছিল তাদেরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, সবাই তো 16.C দিচ্ছিল, দ্যাটস গুড। আচ্ছা, ওকে। হ্যাঁ, এই হলো আমাদের কথা। তারপর আমরা পরের কোশ্চেনে যাই, ঠিক আছে? পরের কোশ্চেন যাই। আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। মোটামুটি আমাদের মোর দেন 1 আওয়ার হয়ে গেছে, তাই না? অ্যান্ড দেখো, লেকচারের ডিউরেশন অলরেডি 56 মিনিট হয়ে গেছে। তোমরা আশা করি এটা ফিল করো নাই যে হচ্ছে এতক্ষণ হয়ে গেছে, 56 মিনিট 57 মিনিট হয়ে গেছে, এটা কি মনে করতেছ তো? মনে হয় না, কীভাবে যে সময়টা গেছে, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা এবার 17 নম্বর কোশ্চেনে আসি, বিন্যাস সমাবেশের কোশ্চেন। আচ্ছা, আগেটা কি ছিল? বৃত্তের কোশ্চেন ছিল, তাই না? অধ্যায় 4, এটা হচ্ছে অধ্যায় 5, বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ অধ্যায়ের NC10 ইকুয়াল টু NC6 হলে n এর মান কত? দুইটা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 17, রাজশাহী বোর্ড 19। আচ্ছা, তো এক্ষেত্রে এটা হচ্ছে সম্পূরক সমাবেশের কনসেপ্ট, যেটা থিওরিটা হচ্ছে এটা, যে NCX, ওকে, থিওরিটা ছিল এটা, যে NCX ইকুয়াল টু NCY হলে যে শর্টকাটটা আমরা তোমাদেরকে আমি শিখাই, সেটা হচ্ছে এটা। তাহলে ইকুয়াল টু n ইকুয়াল টু হবে x প্লাস ওয়াই। ওকে, NCX ইকুয়াল টু NCY হলে n ইকুয়াল টু হবে x প্লাস ওয়াই। তাহলে এখানে বলো n ইকুয়াল টু হবে x এর মান হচ্ছে 10 আর y এর মান হচ্ছে 6, 10 যোগ 6 সমান হবে 16, অর্থাৎ অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? 10 যোগ 6, অপশন নম্বর 16 হচ্ছে, যে অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে 17 নম্বরটা বুঝতে পারলা। এবার তোমরা 18 নম্বর কোশ্চেন, ডু ইট ইউর সেলফ কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা কত হবে? একটা অ্যান্সারটা আমাকে দ্রুত জানাও কমেন্টে, কমেন্টগুলো দেখি, দ্রুত জানাও 18 নম্বরটা কত হবে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, 18 নম্বরটা কত হবে? আচ্ছা, 18 নম্বরটা কত হবে? 18
হ্যাঁ, এইটা অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। অপশন নম্বর সি 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 18C দিচ্ছ কারেক্ট অ্যান্সার, খুবই ভালো, দ্যাটস গুড। আচ্ছা হ্যাঁ, তো সবাই পারতেছো। 18 নম্বরের অপশন নাম্বার সি হচ্ছে 18 নম্বরের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা 18 তো করলাম, 18 পর্যন্ত দেখো অধ্যায় 5-এর কোশ্চেন, অধ্যায় 6-এর কোশ্চেন যাবো এবার। ওকে, কোসাইন ফাংশনের রেঞ্জ কোনটি? সকল বোর্ড 2018-তে আসছে, এটা হচ্ছে অধ্যায় 6 ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের কোশ্চেন, অধ্যায় 6। আচ্ছা, এটা তো অ্যান্সার ডিরেক্টলি দেওয়া আছে। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন। আচ্ছা ওকে, যাই হোক, অ্যান্সারটাই মার্ক করে দেওয়া আছে যে কোসাইন ফাংশনের রেঞ্জ কোনটি? কোসাইন মানে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স, আর কজ এক্স ফাংশনের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, তাই না? কজ এক্স ফাংশনের সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। এই যে এটা হচ্ছে বদ্ধ ব্যবধি আকারে প্রকাশ করা হয়েছে, সো -1, +1, এটা হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তো 19 তো গেল, 19-এর পর আমাদের আচ্ছা এটা স্লাইডটা উল্টে গেছে। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 20 নম্বর কোশ্চেনের আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এই ফাংশনের রেঞ্জ কোনটি হবে সেটা একটু জানাও। 20 নম্বরের অপশন নম্বর এ বি সি ডি কোনটা কারেক্ট অ্যান্সার সেটা একটু আমাকে কমেন্টে জানাও। 20 নম্বরের ক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার সেটা একটু জানাও। মনে আছে কিনা সাইন এক্স এর ব্যাপারটা, মনে আছে কিনা সেটা একটু দেখতে চাই। হ্যাঁ, 20 নম্বরের ক্ষেত্রে এই যে হ্যাঁ, সবাই মোটামুটি অ্যান্সার দেওয়া শুরু করছে। ওকে, 20-এর অপশন নাম্বার, আচ্ছা হ্যাঁ, 20-এর ক্ষেত্রে অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। সাইনের ক্ষেত্রে কি হয়? সাইনের সর্বোচ্চ মান +1 হয় আর সর্বনিম্ন মান -1 হয়। সো 20-এর ক্ষেত্রে আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? সাইনের ক্ষেত্রে সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1, এবং এটা হচ্ছে বদ্ধ ব্যবধির চিহ্ন, এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? আছে গেল, এটা ছিল আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের একটা কোশ্চেন করাইলাম। এবার আমরা পরবর্তী অধ্যায়ে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন, cos π/8 এর মান কোনটি? 4টা অপশন দেওয়া আছে, একেবারে টেনশনের কিছু নাই, তোমার হাতে ক্যালকুলেটর আছে। পাই মানে হচ্ছে 180, ঠিক আছে? তাহলে cos, ওকে, 180 ডিভাইড বাই 8, ঠিক আছে না? ডিভাইড বাই 8 ক্যালকুলেশন করলে এখানে এইটার ভ্যালু আসে, ওকে, 0.9238, ওকে, বা 0.92 বলতে পারি। তো এটার ভ্যালু আসে 0.92। এবার হচ্ছে এ বি সি ডি 4টা অপশন তুমি চেক করবা, ঠিক আছে? 4টা অপশন চেক করে দেখবা কোনটার ক্ষেত্রে অ্যান্সারটা এটা আসে। ওকে, আমি একটু দেখি, তাও ক্যালকুলেটর দিয়ে চেক করবা। ওকে, 2 + √2। অপশন নম্বর এতে যদি বসাই, এটার ভ্যালু দশমিকে আসে 0.92। ওয়াও, অপশন নম্বর এ মিলে গেছে। অপশন নম্বর এর হচ্ছে 0.92। অপশন নম্বর বিটা দেখি বসাই, ক্যালকুলেটর দিয়ে বসাবা, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, ক্যালকুলেটর দিয়ে বসাবা, এত ঝামেলার কিছু নাই। 2 - √2 যদি বসাই, এক্ষেত্রে এটার ভ্যালু আসে 0.38। ওকে, তারপর হচ্ছে পরেরটার কন্ডিশনে, ওকে, আচ্ছা এটার ক্ষেত্রে আসে 0.54। আর এরপরে ক্যালকুলেটর দিয়ে বসাবো, আবারও বলি, ক্যালকুলেটর দিয়ে বসাবা, এটার ভ্যালু আসে 0. আচ্ছা √2 হবে, এটার ভ্যালু আসে 0. আচ্ছা 0. না, 1.30। সো তুমি বুঝতেই পারতেছো অপশন নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং এখানে আমি আবার একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমার এখানে কি করা লাগবে না, আলাদা করে একটা যদি কারেক্ট অ্যান্সার পেয়ে যাও, আলাদা বাকিগুলো কিন্তু চেক করা একেবারেই লাগবে না, এটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? সুবিধাজনক কথা। তো তাহলে এখানে আমাদের 21 নম্বর কোশ্চেন ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন ছিল, অপশন নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? 21 নম্বরটা সলভ হইলো। এবার আমরা তোমাদের জন্য যে কোশ্চেনটা দিচ্ছি, কোশ্চেন নাম্বার 22, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 22 ঢাকা বোর্ড 2017 কোশ্চেন। দেখো, cos 7.5 ডিগ্রি, তাই না? তো 7.5 ডিগ্রির জন্য অপশনের অ্যান্সার কোনটা হবে সেটা একটু আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, 7.5-এর জন্যে, আচ্ছা ডিউতে ক্যালকুলেটর দিবে না এটা জানি, সেক্ষেত্রে হাতে করতে হবে। ম্যানুয়ালি করার সিস্টেমগুলো আমরা ভর্তি পরীক্ষার ব্যাচগুলোতে দেখাচ্ছি, ওইখানে পাবে। সো যারা যেখানে আছো, আমাদের 3টা সেশনে তো প্রাইভেট প্রোগ্রাম চলতেছেই, আর ওইখানে কিন্তু এমসিকিউ অন্যান্য অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস যাচ্ছে, ঠিক আছে? এখানে তো আমরা শর্টলি রিভিউ দিচ্ছি, ওইখানে বেসিকও যাচ্ছে, ডিটেলস ম্যাথও যাচ্ছে, যা যা দরকার পূর্ণাঙ্গ প্রিপারেশন, উইকলি 3 দিন আর সপ্তাহে শুক্রবার পরীক্ষা, এরকম মেনটেন করে 4 দিনের প্রত্যেকটা ব্যাচের কার্যক্রম যাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে যারা যেই ব্যাচের জন্য আগ্রহী, যোগাযোগ করে আমাদের পড়ার জন্য
হচ্ছে প্রসেসটা ফলো করে ফেলবা। আচ্ছা 22 নম্বর কোয়েশ্চেন, কোনটা কারেক্ট অ্যান্সার? দেখি কার অ্যান্সারটা কারেক্ট দ্রুত আসে। 22-এর বি বলতেছো, ওকে 22-এর বি। আমি একটু দেখি কোনটা কারেক্ট অ্যান্সার 22-এর। হ্যাঁ, যারা বি অ্যান্সার দিচ্ছিলা তাদেরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে 22-এর বি, দ্যাটস গুড। এই যে মোটামুটি সবাই তো অ্যান্সার দিচ্ছে বা সবারই মোটামুটি অ্যান্সার চলে আসছে। তোমাদের চিন্তা করো অলরেডি 774-75টা কমেন্ট হয়ে গেছে আজকের লাইভের। আমাদের এই কয়টা লাইভ সেশনে আজকে হচ্ছে সর্বোচ্চ কমেন্ট পাওয়া যাচ্ছে অলরেডি, এই একটা অবস্থা। যাক, খুবই ভালো। আর 63 শেয়ার, 64 জন দেখতেছো, 63টা শেয়ার পড়ছে, মার্শাল্লাহ। তো কে সেই একজন যে এখনো শেয়ার দেয় নাই, তাকে কিন্তু ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো লাইভ ক্লাসে যারা এখনো শেয়ার দাও নাই, ওকে, তারা কমপ্লিট করবে, শেয়ার দেওয়াটা কমপ্লিট করবে, কারণ এত সুন্দর একটা ক্লাস আমার অনেক পরিশ্রমের পরে এরকম একটা সেট আপ করে ক্লাসটা নেওয়া হচ্ছে। এই জন্য তোমাদের আসলে রেসপন্সিবিলিটি থাকে যাতে সবার কাছে ইনফরমেশনসটা পৌঁছায়। আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেন নম্বর 23, ঢাকা বোর্ড 2017 কোয়েশ্চেনে কি বলা আছে? সাইন 5 ডিগ্রি ইকুয়াল টু পি হলে সাইন 10 ডিগ্রির মান এখান থেকে বের করতে বলছে। সো সাইন 10 ডিগ্রি, ঠিক আছে, কৌশলটা খুব সহজ। সাইন 10 ডিগ্রি এটাকে লেখা যায় সাইন 2 ইন্টু 5 ডিগ্রি, যেটাকে লিখতে পারতেছো 2 সাইন 5 ডিগ্রি কস 5 ডিগ্রি, এটা লেখা যায়, তাই না? সাইন 2 এর সূত্র 2 সাইনে কজে। আচ্ছা, তারপর কথা হচ্ছে 2 সাইন 5 ডিগ্রি সমান হচ্ছে পি, 2p of cos 5 ডিগ্রি মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি, ঠিক আছে? cos থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। আচ্ছা, তাহলে 2p অফ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখানে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? 2p অফ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার হচ্ছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে লক্ষ্য করে বলো, আমাদের আশা করি এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নাই। 23 নম্বর কোয়েশ্চেনটা বুঝতে পারছো সাইন পি এর কন্ডিশনে। এবার আমরা পরের কোয়েশ্চেন যাচ্ছি, ডু ইট ইউরসেলফ কোয়েশ্চেন নাম্বার 24। হ্যাঁ, cos 10 ডিগ্রি ইকুয়াল টু পি হলে সাইন 20 ডিগ্রির মান কত? ঠিক আছে, cos 10 ডিগ্রি ইকুয়াল টু পি হলে ভাইস ভার্সা কোয়েশ্চেনের শর্ত দিচ্ছে। একই নিয়মে একটু করে ফেলে দেখো এ বি সি ডি কোনটা কারেক্ট অ্যান্সার হয় সেটা একটু আমাকে কমেন্টে জানাও দ্রুত। কোনটা কারেক্ট অ্যান্সার হয় একটু দ্রুত জানাও। আচ্ছা, বাহ, ধুম করে কমেন্ট নাম্বার 827 হয়ে যাচ্ছে, বাহ, কমেন্ট খুব দ্রুত পড়তেছে। আচ্ছা, যাই হোক, এত কমেন্ট পরে আমি চেক করব কিভাবে। আচ্ছা, ওকে, আমাকে একটু জানাও কোয়েশ্চেন নাম্বার 24-এর কারেক্ট অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 24-এর, আচ্ছা 24-এর ডি বলতেছে, ওকে, প্রাপ্তি, হুমেরা জান্নাত ডি বলতেছো, ফারহানা ডি বলতেছো, তারপর মির্জা আব্দুর রব ডি, অর্পিতা ডি বলতেছো, তমিজুদ্দিন ডি। আচ্ছা, আমি একটু চেক করি তাহলে। 24-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ওকে, দ্যাটস গুড। বাহ, তোমরা সবাই মোটামুটি কনফিডেন্স পাচ্ছ, তাই না? মোটামুটি ভালোভাবে পারতেছো, খুবই ভালো। 24 নম্বর গেল। এবার আমরা 25 নম্বর কোয়েশ্চেনে আসি, ঠিক আছে? 25 নম্বর কোয়েশ্চেন, এফ অফ এক্স ইকুয়াল টু এত এর ডোমেইন কত সেটা বের করতে বলা। তো শর্টকাট দেখাবো কিনা, শর্টকাট দিয়ে দেখাবো নাকি বেসিক দিয়ে দেখাবো? আচ্ছা, বেসিক দিয়ে দেখাই। দেখো, ডোমেনের জন্য এখানে রুটের ভিতরে এই ফাংশনে কি হইতে পারবে না? নেগেটিভ হইতে পারবে না। তার মানে হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই শর্তটা এখানে আসবে। রুট ওভার 0 ভ্যালু 0 হয়, এটা কারেক্ট। আর গ্রেটার দেন 0 হইতে হবে, মাইনাস কিন্তু রুটের ভিতরে আসলে কিন্তু ইমাজিনারি নাম্বার চলে আসবে। তাহলে এবার কথা হচ্ছে এক্স এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে -1 দ্বারা গুণ করতে হবে, সহজ কথা। এক্স স্কোয়ার মাইনাস 4, তখন অসমতার চিহ্ন উল্টে যাবে। তারপর এখানে এটা লেখা যায় এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু 0। এবং তোমাদের আমি অসমতা লাস্ট শর্টকাট ক্লাসে, এটা কিন্তু পাবলিক গ্রুপে দেওয়া আছে, ওই ক্লাসটা শিখাইছিলাম। কি শিখাইছিলাম? দেখো, এখানে এক্স এর মান আসে -2, আবার এখানে এক্স এর মান আসে +2, এক জায়গায় আসে -2 আর এক জায়গায় আসে +2, লেস দেন ইকুয়াল টু চিহ্ন, ওকে, আর মাঝখানে হবে এক্স এবং এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? অ্যান্ড এটাকে ব্যবধি আকারে প্রকাশ করা হয় কিভাবে? -2, +2। বুঝতে পারছি? এটা কিন্তু আমি শর্টকাটটা বলছিলাম, ব্যাখ্যা এত কিছু না দিই, ঠিক আছে? তো তার মানে হচ্ছে সহজ কথা, যদি আমাদের 4 মাইনাস এক্স স্কোয়ার এরকম ফরম্যাটে অ্যান্সার থাকে, কোয়েশ্চেন থাকে, তাহলে অ্যান্সার হবে এইটা। যদি কোয়েশ্চেনটা এরকম হইতো এফ অফ এক্স ইকুয়াল টু 9 মাইনাস এক্স স্কোয়ার, যদি এটা হইতো তাহলে এই ফাংশনের ডোমেইন হতো কত বলতো? -3, +3। 4 এর জন্য -2 +2, এই যে এক্স স্কোয়ার ছিল, তাহলে 9 এর জন্য কত হবে? √9 = 3 হয় না? প্লাস মাইনাসের জন্য -3,
প্লাস 3 হবে ডোমেন, তাই না? মানে হচ্ছে এটাকে লেখা যাবে এভাবে, তাই না? এটাকে লেখা যাবে এভাবে, ঠিক আছে? শর্টকাটগুলো বুঝতেছো? বা যদি কোশ্চেনটা এরকম হইতো এফ অফ এক্স ইকুয়াল টু √16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা ডোমেন কত হইতো? ডোমেন হইতো এই যে -4, +4, তাই না? তাহলে এখানে দেখো কোশ্চেন নম্বর 25-এর জন্যে আমাদের এই যে -2, +2 অপশন নম্বর এই যে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মিলে গেছে, ঠিক আছে না কথাটা? আচ্ছা ওকে, আমি তাহলে এটা একটু মুছে ফেলি। ঢাকা সিলেট বোর্ড 19 গেল। আমাদের লেকচার প্রায় শেষের দিকে। এটা কিন্তু ফাংশন অধ্যায় 8, তাই না? অধ্যায় 9, অধ্যায় 10 2টা 3টা কোশ্চেন আছে, আর 26 নম্বর কোশ্চেনের পর আর 4টা কোশ্চেন করলে আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমাদের অনেক লেন্দি একটা ক্লাস যাচ্ছে। 26 নম্বর কোশ্চেন x-2, এটার জন্য কত হবে কারেক্ট অ্যান্সার? x-2 x-2। তো এটার জন্য কিন্তু শর্ত সহজ, x-2 > 0, তাহলে x > 2, বেশি ঝামেলা নাই। তার মানে হচ্ছে 0, এটা হচ্ছে 2, বৃত্ত বড় হবে 2 এর চেয়ে বড়, এদিকে যাবে আপ টু +∞ পর্যন্ত, অর্থাৎ 2, +∞, তাই না? অর্থাৎ এখানে আমাদের অপশন নম্বর কি হবে? ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে না? 26 নম্বর কোশ্চেনে অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা 26 পর্যন্ত অংশটা কভার করলাম। ওকে, 26 পর্যন্ত অংশটা কভার করলাম। এবার আমরা 27 নম্বর কোশ্চেনে যাব। 27 নম্বর কোশ্চেন, এটার শর্টকাটটা বলি, খুব সহজ শর্টকাট। এরকম স্ট্রাকচার দেওয়া থাকলে উপরের এক্স এর সহগ ডিভাইড বাই নিচের এক্স এর সহগ করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? একেবারে সুপার শর্টকাট। ওকে, 27 নম্বর কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 19-এ কোশ্চেন। এরকম আকারে দেওয়া থাকলে উপরের সাইনের পাওয়ার 1, নিচে 10-এর পাওয়ার বা কজের পাওয়ার যেটাই থাকুক 1 যদি থাকে, ফ্যাক্টর হচ্ছে এরকম 4/7 কারেক্ট অ্যান্সার, ঠিক আছে কথাটা? 27 নম্বর এভাবে চলে আসছে। এটা বেসিক ব্যাখ্যা অনেকভাবে দেওয়া যায়, লফিটাল রুলস দিয়ে উপরে এবং নিচে ডিফারেন্সিয়েশন করে করা যায়, অথবা sin θ/θ tan θ/θ ওই নিয়মে করা যায়। আর রাফি স্যারের টেকনিক, রাফি ভাইয়ের টেকনিক আরও শর্টকাট, যত সহজে করতে পারলা, ঠিক আছে? আগের বেসিক নিয়মগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তাহলে এই নিয়মগুলার এই শর্টকাটটা তোমার মনে আসবে। 27 নম্বর গেল, 28 নম্বরে যাই। 28 নম্বর ডু ইট ইউর সেলফ কোয়েশ্চেন, আমাকে একটু কমেন্টে জানাও অ্যান্সার কি হবে দ্রুত। ওকে, একই নিয়ম কিন্তু আগেরটার মতো নিয়ম। 28 নম্বরটা বলো কত হবে কারেক্ট অ্যান্সার? 28 নম্বর কারেক্ট অ্যান্সার কত হবে একটু কমেন্টে জানাও। 28 নম্বর কত হবে কারেক্ট অ্যান্সার একটু জানাও। শর্টকাট জানলে কিন্তু ঝামেলা হওয়ার কথা না, তোমাকে তো শর্টকাট শিখিয়ে দিলাম, তাই না? এখানে এক্স এর সহগ উপরে কত m, নিচে এক্স এর সহগ কত 1, তাই না? তাহলে হচ্ছে m, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে না? দেখো অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারা কারা সি দিচ্ছ? ওকে, দেখছো আর কিছু লাগে? আমি তোমাদেরকে প্রথমে যে বলছিলাম যে হচ্ছে ক্লাসগুলো করলে তুমি বইয়ের কিছু পারো আর না পারো, এরপর থেকে এমসিকিউ পারবা, সৃজনশীল পারো আর না পারো, এমসিকিউ তুমি ঠিকই পারবা, এরকম একটা প্রিপারেশন লেভেলে তোমাকে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে? এটা সম্ভব, কারণ এটা আমরা প্রত্যেকবার ভর্তি পরীক্ষার ব্যাচগুলোতে এটা করি। অনেক স্টুডেন্ট থাকে উইক থাকে, তারা ভার্সিটিতে চান্স পাওয়ায়, ম্যাথে অনেক ভালো মার্কস পাওয়াই, এটা অলরেডি ঘটতেছে। তোমরা আজকে একটা ক্লাস করে বুঝতে পারতেছো যে আসলে এটা কত সুন্দর করে সম্ভব, তাই না? ট্রিক্সগুলো জানলে কিচ্ছু লাগে না, ঠিক আছে? তো এই হচ্ছে ফ্যাক্ট। তারপর 28-এর পর 29 নম্বর কোশ্চেনে আসি। 29 নম্বর কোশ্চেন, এটা একটা বেসিক ডিফারেন্সিয়েশন, যশোর বোর্ড 19-এ আসছে। y = sin √x, এই শর্তে dy/dx কত হবে বলো তো? সাইনের ডিফারেন্সিয়েশন cos √x, আর √x এর ডিফারেন্সিয়েশন 1/2√x, তাই না? তার মানে cos √x, অপশন নাম্বার এই হবে কারেক্ট অ্যান্সার, তাই না? cos √x / 2√x হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? আমাদের আজকের লেকচারে জাস্ট আর 2টা অঙ্ক আছে, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশনের কোশ্চেন, অধ্যায় 9, তারপর ইন্টিগ্রেশনে একটা অঙ্ক করাবো, তাহলে আমাদের আজকের লেকচারটা শেষ, মাশাআল্লাহ, ঠিক আছে? সো ধৈর্য হারা হওয়ার কিছু নাই, মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি লেকচারের, এন্ড চমৎকার একটা লেকচার যাচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে 29 নম্বরটা তো গেল, সাইনের ডিফারেন্সিয়েশন cos আর √x এর ডিফারেন্সিয়েশন 1/2√x, কোশ্চেন সলভড। আচ্ছা, তারপর 30 নম্বর কোশ্চেন তোমাদের জন্য, ঢাকা বোর্ড 17-এর কোশ্চেন, একটু আমাকে কমেন্টে দ্রুত জানাও। ওকে, ddx of cos √x কমেন্টে দ্রুত জানাও 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে, কমেন্টে দ্রুত জানাও। আমাদের লাস্ট কোশ্চেন, আর একটা মাত্র কোশ্চেন করাবো, কোশ্চেন নাম্বার 31 করাইলে আজকের লেকচার শেষ, ঠিক আছে? তো একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও কি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 30 নম্বরের কারেক্ট অ্যান্সার কি হবে? 30-এর বি দিচ্ছ, ওকে, 30-এর বি, দ্যাটস গুড। 30-এর বি,
তোমাদের কিন্তু একটা কনফিডেন্স কাজ করার কথা এখন যে না অ্যাটলিস্ট শর্টকাটগুলো দেখার পর এমসিকিউগুলো ভালো পারতেছি, তাই না? এখন প্রতিটা অঙ্কের একটা করে দেখাচ্ছি, আর একটা করে তুমি নিয়ম অনুযায়ী করতেছো, দ্রুতই কিন্তু করতেছো তুমি, তাই না? তো এটা কিন্তু একটা বড় ব্যাপার যে হচ্ছে তোমার এমসিকিউর ভীতি থেকে তুমি অলরেডি অনেকটুকু অংশ বের হয়ে আসছো। অ্যান্ড তোমাদের যদি পর্যাপ্ত রেসপন্স থাকে, আমি প্রত্যেক উইকে কি করব, একটা করে এরকম ক্লাস তোমাদের জন্য গিফট হিসেবে রাখবো, ঠিক আছে? রাফিসের তরফ থেকে গিফট একটা একটা করে ক্লাস, অ্যান্ড চমৎকার একটা ক্লাস। এই একটা ক্লাসের এই স্লাইডগুলো রেডি করতে আমার গতকালকে প্রায় 6-7 ঘন্টা কাজ করা লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে 4 ঘন্টা কাজ করা লাগছে টোটাল স্ট্রাকচারটা তৈরি করতে, এত সুন্দর করে গোছাইতে। বুঝছো কথাটা? অনেক পরিশ্রম গেছে, মানে বসে বসে কাজ করলাম, কোমর ব্যথা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কারণ একটা এরকম সেট আপে এত সুন্দর তুমি দেখতেছো হয়ে যাচ্ছে, এত কিছু একবারে চলে আসতেছে, এটা কিন্তু বললেই হয়ে যায় না, বুঝছো? এটার পিছনে অনেক কাজ করা লাগছে, টোটাল সেট আপটার জন্য অনেক পরিশ্রম করা লাগছে, তাই না? অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা লেকচারে এই জন্য চেষ্টা করি যাতে তোমাদের জন্য ভালো কিছু আনা যায়। তো আমার তরফ থেকে বলা থাকে যাতে তোমাদের ফ্রেন্ডদের যাবতীয় গ্রুপে আমার লাইভ ক্লাসটা শেয়ার হয়, এটা হচ্ছে যতটুকু পসিবল হয় এটা যেন করা হয়, ঠিক আছে? তোমরা যে যে ব্যাচে আছো, যে যে ইনস্টিটিউশনে পড়তেছো, যে কয়টা জায়গায় ইনফরমেশনটা ছড়ানো যায় এটা একটু করার ট্রাই করবে, ঠিক আছে? আর এটার জন্য তো আরেকটা গিফট পাচ্ছ, সেটা হচ্ছে লেটেস্ট যে কোয়েশ্চেন্সগুলো আছে এই জিনিসটা আমাদের পেজ থেকে তোমাকে ইনবক্সে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে তোমার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে দেওয়া, তবে তুমি তো কাজটা করবে আমার প্রতি একটা ভালোবাসা থেকে কাজটা করতেছো, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আমরা তাহলে 30 নম্বর কোয়েশ্চেনের কমেন্টগুলো দেখি। 30 নম্বর কোয়েশ্চেনে আচ্ছা, করোনার পরে কিন্তু তোমাদের ট্রিট দিব, এটা শিওর থাকো। আমি অলরেডি আমার প্রাইভেট ব্যাচগুলোতে বলে দিছি, করোনার পরে হচ্ছে ব্যাচ যখন স্টার্ট হবে সবার জন্য একটা রেস্টুরেন্টে হচ্ছে ভালো একটা ট্রিট যাবে, ঠিক আছে? এটা শিওর থাকবো, শিওর থাকো। আচ্ছা, ওকে, 30 নম্বর কোয়েশ্চেনে অপশন নম্বর বি কারেক্ট অ্যান্সার দিচ্ছে, দেখে আমি অ্যান্সার বি হচ্ছে কিনা কারেক্ট অ্যান্সার। দ্যাটস গুড, বি কারেক্ট অ্যান্সার, সবাই পারতেছো, খুবই ভালো। আচ্ছা, এবং লাস্ট কোয়েশ্চেন আজকের লেকচারের কোয়েশ্চেন নাম্বার 31, লাস্ট কোয়েশ্চেন, ইন্টিগ্রেশন অধ্যায় 10। আমি বলছিলাম 1 থেকে 10 কাভার করবো, অ্যান্ড এভাবে প্রত্যেকটা লেকচারে কি থাকবে বলো, মানে সিরিজ, কিন্তু এটা সিরিজ 1, সিরিজ মানে এটা কি বলে, এপিসোড 1 বলা যায়, তাই না? যে সিনেমার কি বলে, হিন্দি সিরিয়ালের যে সিরিজগুলো হয় ওইটা সিরিজের পর্ব 1, পর্ব 2 এরকম বলে না? আচ্ছা, যে এটা হচ্ছে পর্ব 1, ঠিক আছে? পর্ব 2 হচ্ছে নেক্সট যাবে। আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে এখানে আসি, এফ অফ এক্স ধ্রুবক না হলে তো সেই কন্ডিশনে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স, ওকে, ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স ডিভাইড বাই এফ অফ এক্স ডিএক্স। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে শিখাইছিলাম, যারা ব্যাচে ক্লাস পাইছিলাম, ওকে, যে নিচের রাশিটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে রেজাল্ট হবে লন অফ নিচের রাশি, ওকে, প্লাস সি। এটা হচ্ছে কথা। এবং এই জায়গায় এই যে এফ অফ এক্স, তার ফার্স্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে এফ প্রাইম অফ এক্স, তাই না? এফ অফ এক্স তার ফার্স্ট ডিফারেন্সিয়েশন এ প্রাইম অফ এক্স। আচ্ছা, মানে নিচের এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমরা এ প্রাইম অফ এক্স পাইলাম, সেই কন্ডিশনে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যেহেতু উপরটা পাইছি, তার মানে কি হবে, লন অফ নিচের রাশি প্লাস সি। এইটা হবে আমাদের কিসের জন্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এই জায়গায় আমাদের 31 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, তাই না? লন অফ এফ অফ এক্স প্লাস সি। বুঝতে পারছি কথাটা? ওকে, মাশাল্লাহ, আমাদের সবার অংশগ্রহণে আমাদের আজকের লেকচারটা শেষ হইলো। আমরা মোটামুটি কাভার করতে পারলাম, হ্যাঁ, কাভার করতে পারলাম। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী লেকচারটা মোস্ট প্রবলি আগামী বুধবার, যদি ঈদের ছুটি না পড়ে যায় তাহলে আগামী বুধবার যাবে, তবে এর আগেও দিতে পারি, ঠিক আছে? যদি ঈদের ছুটি পড়ে যায় তাহলে ট্রাই করবো আমি সোমবার একটা এরকম আরেকটা ক্লাস নিতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের আমাদের সবগুলো সেশনেরই ব্যাচে এই এখন তো জুলাই মান্থ চলে, আগস্টের 5 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হবে, ঠিক আছে? আগস্টের 5 তারিখ থেকে নতুন ব্যাচ আর সবগুলো সেশনের ব্যাচে স্টার্ট হবে। সো তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাটলিস্ট জানাইতে হবে যে হচ্ছে তোমরা যেখানেই পড়ো না কেন, বা যেহেতু ম্যাথে সমস্যা থাকেই, এই সমস্যা রিকভার আবার ফুললি করতে পারবা এখানে অনলাইন ব্যাচে, অ্যান্ড ফুল কোর্স কিন্তু অনলাইনে চলবে, এইটুকু আমি তোমাদেরকে এনশিওর করে রাখি। আমার কাছে অনেক স্টুডেন্ট পড়তেছে অনলাইনে, যারা বিভিন্ন জায়গা থেকে আছে, যারা এসে আমার কাছে অফলাইনে যে ফার্মগেটে ব্যাচ চলে বা সিদ্ধেশ্বরীতে চলে ওইখানে কিন্তু পড়তে পারবে না, খুবই স্বাভাবিক কথা। এই জন্য ফুল কোর্স অনলাইনে চলবে। আর আরেকটা বড় কথা হচ্ছে, তোমরা যখন এখন যেরকম আরামে বসে বসে ক্লাস করতেছো বাসায়, তখন কিন্তু এরকম জ্যাম জট ঠেলে মানে এত গরম দিয়ে বা কোচিংয়ে এসে ক্লাস করার ইচ্ছা তোমাদের থাকবে না, এটা খুবই স্বাভাবিক কথা। তো সেই জন্য তোমাদেরও অনলাইনে এই জন্য আমি কন্টিনিউ রাখবো। অ্যান্ড নতুন স্টুডেন্ট যারা আসতেছো তাদের জন্য বলে রাখি, ফুল কোর্স তুমি অনলাইনে পেয়ে যাবে, তুমি যে প্রান্তেই থাকো না কেন, জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই তুমি ক্লাসগুলো করতে পারতেছো, এই সুযোগটা পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা
আজকের লেকচারটা এখানে শেষ করি। আমি আর কমেন্ট দেখতেছি না, তবে কমেন্ট কয়টা পড়ছে এটা একটু দেখতে ইচ্ছা করতেছে। বাহ, 1000 কমেন্ট ক্রস করছে, খুবই ভালো। এরপর ফার্স্ট লাইভ হচ্ছে, এই পরিমাণ কমেন্ট গেল। ওকে, আচ্ছা তাহলে তোমাদের নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী অংশ থাকবে এবং আমাদের প্রাইভেট গ্রুপে পরে ক্লাসগুলো যাবে। ওকে, রেগুলার সেশনে যারা পড়তেছো প্রাইভেট গ্রুপে। তো এই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।